নমস্কার বন্ধুরা, অন্য টিভির পর্দায় আমাদের আজকের অনুষ্ঠান কড়া কথা সোজাসুজি উইথ অঙ্কিত প্রতি শনিবারের মতো আজও উপস্থিত একইভাবে, এবং ব্যতিক্রম হয়নি সেই ধারাবাহিকতায়। আজকেও আমাদের অতিথি একজন বিশিষ্ট মানুষ। কে তিনি জানতে ইচ্ছে হয়। তিনি ডক্টর অমিতাভ কাঞ্জিলাল। হাজারো পরিচয়, সকল পরিচয় যদি দিতে চাই অনেক সময় চলে যাবে। বিশিষ্ট অধ্যাপক, বিভাগীয় প্রধান, এখন আবার কবি, প্রাবন্ধিক, আবৃত্তিকার, নাট্যকার, নাট্য নির্দেশক, একজন অভিনেতা, শেষ হবে না। আসুন পরিচয় করিয়ে দিই। পর্দায় আছেন ডক্টর অমিতাভ কাঞ্জিলাল। নমস্কার অমিতাভ। নমস্কার। নমস্কার। কেমন নমস্কার আছেন অন্য আপনি? টিভির। হ্যাঁ, ভালো আছি। অন্য টিভির সমস্ত দর্শকদের, যারা নিয়ত অন্য টিভির নানা অনুষ্ঠানকে দেখছেন, আমার মতোই ভালোবাসছেন, পছন্দ করছেন, আর বিশেষ করে এই কড়া কথার অনুষ্ঠানে অঙ্কিতের সঙ্গে আড্ডায় জড়ো হচ্ছেন প্রতি শনিবার সন্ধ্যেবেলায়, তাদের প্রত্যেককে আমার অন্তরে শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা এবং অবশ্যই অভিনন্দন জানাচ্ছি। কড়া কথার আগামী সাফল্য আগাম চেয়ে রাখছি। ভালো থাকুন সবাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের মধ্যে আপনাকে পেয়ে আমরা বিশেষভাবে গর্বিত, এবং স্বাভাবিকভাবেই অনেক কিছু আপনার কাছে জানতে চাইবো। প্রথমেই যে কথাটাই একটু আসতে চাইবো সেটা হচ্ছে এরকম, একটু আপনার ব্যক্তিগত জীবনে চলে যেতে চাইবো। আমি যতটুকু জানি তাতে দেশভাগের পর প্রথমে আসামের পান্ডুয়া হয়ে শিলিগুড়িতে আপনারা আসেন যৌথ পরিবার নিয়ে, এবং সেই সময়টাতে আপনি কিরকম ছিলেন বা আপনার কেমন লেগেছিল, বা আপনি আদৌ সেই সময় ছিলেন কিনা আপনার পরিবারে, এবং পরবর্তী সময়তে যেভাবে আপনি আপনার পরিবারকে দেখেছেন, সব মিলিয়ে আপনার একদম জীবনের শুরুটা কেমন ছিল যদি আমাদের একটু জানান। একদম জীবনের শুরুটা যদি আমাদের একটু জানান। বিষয়টা এইরকম যে আমার তখন জন্মই হয়নি যখন বাবারা ওপার বাংলা থেকে এপারে এসে পৌঁছলেন, এবং সীমান্ত পার করে প্রথম আসামের পান্ডুয়াতে ওরা এসে প্রবেশ করলেন, এবং সেইখানেই তাদের বাকি আত্মীয়দের সঙ্গে ঠাঁই খুঁজে নিলেন। প্রাথমিকভাবে আমার জেঠু, তিনি সবার আগে চলে আসেন, এবং আগরতলা বর্ডার পেরিয়ে ওই আখাউড়া আগরতলা ওই অঞ্চলটা দিয়ে প্রবেশ করেন তিনি, এবং তারপর এখানেই পাণ্ডুতেই বসবাস করবার সময় সেখানে পাণ্ডু স্থানীয় একটি স্কুলে শিক্ষকতার কাজ শুরু করেন, এবং ভীষণ যত্নের সঙ্গে তিনি পড়াতেন ইকোনমিক্স, অঙ্ক ইত্যাদি বিষয়। এবং তারই সূত্র ধরে পরবর্তীকালে গুয়াহাটির নামকরা কটন কলেজে তিনি তার গ্রাজুয়েশন ইত্যাদি সম্পন্ন করবার পর সেখানেও শিক্ষকতা করবার সুযোগ পান। সে যুগটাতে তেমন ভাবে এই সমস্ত নতুন কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানোর ক্ষেত্রে শিক্ষকদের প্রতুল ব্যাপারটা ছিল না, সেই জন্য সম্ভবত সুযোগটা সহজে হয়েছিল। তো তারপর আস্তে আস্তে জেঠুর সূত্র ধরেই ছোট ভাইরা, অর্থাৎ আমার বাবা এবং আমার ছোট কাকু, সেজ কাকু, তারাও আসেন এবং পড়াশুনো শেষ করে এখানেই চাকরি বাকরি শুরু করেন। আমার জেঠু রেলে যখন চাকরি পেলেন, রেলের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে যখন চাকরি পেলেন, তখন পান্ডু ছেড়ে তারা শিলিগুড়িতে চলে আসেন, এবং সকলে মিলে আমরা প্রায় 16 জনের সেই সময় পরিবার জেঠুর, এবং বাবা কাকু সবাই মিলে সেই গোটা পরিবারটা একটা রেল কোয়ার্টারে আমরা এসে বসবাস করতে শুরু করি। তখনও আমার জন্ম হয়নি। তারপর বাবাও রেলে চাকরি পেলেন, আমার ছোট কাকু ব্যাংকে চাকরি পেয়েছিলেন, এবং সেজ কাকুও ব্যাংকে চাকরি পেয়েছিলেন। অবশ্য সেজ কাকু অফিসার র্যাঙ্কে চাকরি পেয়েছিলেন। বলে রাখি, সেজ কাকু কিন্তু, আমরা যাকে সেজ কাকু বলি, তিনি আমার ঠাকুমার পালিত সন্তান। দেশভাগের সময় কি বলবো, বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি পরিবারের থেকে তাকে নিয়ে এসে বড় করেছিলেন আমার ঠাকুমা। এবং স্বাভাবিকভাবেই আমাদের পরিবার বলতে অনেকটা বড়। আমার বাবা রেলে চাকরি পাওয়ার পর যোগদান করেন রেল শ্রমিক কর্মচারী আন্দোলনে, এবং সেইখানে তিনি নেতৃত্ব দিতে গিয়ে কারাবরণ করেন। সেই পর্বটাতে আমার জন্ম 1974 সাল, অর্থাৎ দেশব্যাপী জরুরি অবস্থার সময়। তার আগে পরে কিছু সময় আগে পরে হয়তো জরুরি অবস্থার ঘোষণার, যখন আমি জন্মাই। এবং আমি জন্ম থেকেই ওই একটি রেল কোয়ার্টারে বড় হয়েছি। শিলিগুড়িতে বিধান রোড বলে বিখ্যাত একটি রাস্তা আছে,
যেটা মার্কেটের দিকে যায় আর কি, সেই রাস্তার উপরেই আমাদের রেল কোয়ার্টার ছিল, কাঠের রেল কোয়ার্টার, এবং সেখানে মাত্র 4টি কামারা ছিল। আর ওখানে দুটো কোয়ার্টারের মাঝখানে যে ফাঁকা জায়গাটি ছিল সেইখানে আরেকটি ঘর তুলে নিয়ে এইভাবে মানে বাবারা 4 ভাই 4টে ঘরের মধ্যে থাকতেন, একটাই ছিল আমাদের রান্নাঘর, এবং একসঙ্গে সব খাওয়া দাওয়া হতো। মানে একান্নবর্তী পরিবার বলতে যা বোঝায়, সেই দিনগুলোতে যারা ওপার বাংলা থেকে এসেছিলেন এপার বাংলাতে, তাদের অধিকাংশই এরকম একান্নবর্তী পরিবারেই জীবন কাটিয়েছেন। ফলে আমাদেরও ছোটবেলা কেটেছে সেইভাবে, আমরা সব ভাই বোনরা একসঙ্গে বড় হয়েছি। আমাদের পরিবারের ঠাকুমা ছিলেন খুব গুরুত্বপূর্ণ ভূমিকায়। গোটা পরিবারটাকে একীভূত করে রাখা, সংগঠিত করে রাখা, আমাদের সবার পড়াশুনো, কে কি বিষয়ে তালিম নেবে, কে গান শিখবে, কে নাচ শিখবে, কে আবৃত্তি শিখবে, কে থিয়েটার করবে, এই সব ব্যাপারটা আমার ঠাকুমা বরাবর দেখতেন, এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতেন। গোটা পরিবারের মাথার উপরে ছিলেন। দাদু ছিলেন বাংলাদেশে থাকবার সময় অঙ্কের মাস্টারমশাই ছিলেন নোয়াখালীতে, ওই রামকৃষ্ণপুর গ্রামে তিনি মাস্টারমশাই নামে বিখ্যাত, পণ্ডিত মশাই নামে বিখ্যাত ছিলেন। তো ফলে এপারে চলে আসার পরে কার্যত তিনি আর পেশাগত কোনো জায়গায় যুক্ত হননি। ব্রাহ্মণ মানুষ ছিলেন, তাই শিলিগুড়ি শহরের কিছু প্রতিষ্ঠিত বাঙালির বাড়িতে বাড়িতে পুজো করতেন। এবং দাদু কিন্তু সারা জীবনই কংগ্রেস রাজনীতিতে বিশ্বাস করতেন, কিন্তু পরের প্রজন্ম অপেক্ষাকৃতভাবে দাদুর এই ভাবধারা থেকে সরে এসে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং ওতপ্রোতভাবে তার সঙ্গে জড়িয়ে পড়েন। আমরা ছোটবেলা থেকেই বাড়িতে রবীন্দ্রনাথের পাশে, নজরুলের ছবির পাশে লেনিনকে দেখেছি, মার্কসকে দেখেছি, এবং এই করতে করতে এবং ছোটবেলার ওই পরিসরটার ভেতরেই বাবার সঙ্গে সময় কাটাতে খুব একটা বেশি সময় পেতাম না। তার কারণ বাবাকে সংগঠনের কাজেই সবসময় বাইরে বাইরে থাকতে হতো। ফলে জেঠুর ছিল কড়া নিয়ন্ত্রণ গোটা পরিবারটার উপরে। আর কার্যত এইভাবেই মিলে জুলে আমাদের বড় হওয়া। ওই রেল কলোনিতে যে যেমনটা হয় আর কি, বিভিন্ন পরিবারগুলো মিলেমিশে গোটা কলোনিটা হয়ে ওঠে একটা বৃহত্তর পরিবার, সেই রকম ধরনের জীবনযাত্রা পার করে এসেছি। ফলে গোড়া থেকেই সঙ্গবোধ, ভাগাভাগি করে খাওয়া, ভাগাভাগি করে বাঁচা, অল্পে সংকুলান করে নেওয়া, এবং যত সংক্ষিপ্ত আকারে দ্রুত সমস্যার নিষ্পত্তি করবার জন্য কত ধরনের বিকল্পকে খুঁজে বার করা যায়, সে সব কিছুর ট্রেনিং ওই ছোটবেলাতেই আমাদের পরিবারের ভেতরে হয়ে গিয়েছিল। মানে তখন এমনটা ছিল না যে একটা পেন্সিল ফুরিয়ে গেলে মাসের শেষে আরেকটা নতুন পেন্সিল চাইলেই চলে আসবে, বা দোয়াতের কালি চলে আসবে। বিকল্প কি ভাবে ওই সময়ের পড়াশোনাটা চালাতে হবে, সেটা আমাদেরকেই ভেবে বার করতে হতো। এবং স্বাভাবিকভাবে এই সমস্তটার উপরে নিয়ন্ত্রণ, ওই যেমন বলছিলাম, আমার জেঠু ঠাকুমা সকলের ছিল। ফলে খুব ছোটবেলা থেকেই এই অল্পে বাঁচা, অল্পে বড় হওয়া, এইগুলো রপ্ত করেছি। এবং সত্যি কথা বলতে কি, খুব অসুখী ছিলাম না, বরং অনেক বেশি তৃপ্ত ছিলাম তাতে। কারণ তাতে উদ্ভাবনী চিন্তাগুলো খুব তাড়াতাড়ি খুলে যেত, কিভাবে নিজেদেরকে ওই পরিস্থিতির সঙ্গে মানানসই ভাবে প্রস্তুত করে নিতে হবে, সেই সুযোগটা তৈরি হয়ে গিয়েছিল। যেটা আপনি বললেন যৌথ পরিবারে বেড়ে ওঠা, এবং যৌথ পরিবারে যে বেড়ে ওঠা, সেই বেড়ে ওঠার মধ্যে দিয়ে বিভিন্ন রকম রসদ, এবং বাবার কথা আপনি বললেন। আপনার বাবা সিটুর একজন খুব নামকরা মানুষ ছিলেন, এবং শেষ পর্যন্ত আমরা যেটা জানি, তাকে পুলিশি অত্যাচারেরও সম্মুখীন হতে হয়েছিল একটা সময়তে। সেই সমস্ত দিন আপনার চোখের সামনে দেখা, বামপন্থী মতাদর্শ আপনি দেখেছেন, আপনার বাবার জীবনকে আপনি আপনার চোখের সামনে দেখেছেন। আবার যেটা আপনি বললেন যে তার আগের যে জেনারেশন, তারা কিন্তু সেভাবে বামপন্থী মানুষ সেভাবে ছিলেন না, সুতরাং একটা যে মতাদর্শের যে সংঘাত, সেটাও আপনি দেখেছেন। এরপর আপনার ছাত্র জীবন, বলুন বলুন। না, সংঘাত বলতে কি, আসলে ওই যে বললাম, আমার দাদু এবং আমার সেজ কাকু, এরা দুজন কংগ্রেসী রাজনীতিতে বরাবর বিশ্বাস করেছেন। বাড়িতে আলোচনা হতো, কিন্তু সেইভাবে জোরদার ঝগড়া এমন ব্যাপারটা ছিল না, কারণ পারিবারিক অনুশাসনটাই এমন ছিল যে বড়রা যখন কথা বলবেন তখন ছোটরা একটা সময় মাথা নিচু করে খানিকটা শুনতেন। ফলে সংঘাতের জায়গাটা দেখিনি, কিন্তু যেটা দেখেছি, মানে কার্যত যে চেহারাটা দেখেছি নকশাল আন্দোলনের পরবর্তী পর্বে, একটা বড় রকম, যখন জরুরি অবস্থা জারি হলো আমাদের দেশে, এবং এসমা এবং মিসা, এই নাসা, এই আইনগুলো জারি হয়েছিল, সেই সময়টাতে বাবার চাকরি চলে যায়, পুলিশ বাবাকে ধরে নিয়ে যায়, জেলখানায় দীর্ঘদিন থেকেছেন বাবা, এবং পুলিশি অত্যাচারে বাবার মলদ্বারের স্প্রিংটার পেশি নষ্ট হয়ে গেছিল, বাবা আর কখনো ওই পেচ্ছা পায়খানার বেগ চেপে রাখতে পারতেন না, পায়ের নার্ভ গুলো নষ্ট করে দিয়েছিল পুলিশ, সেই জন্য সোজা হয়ে ঠিকমতো সাপোর্ট ছাড়া দাঁড়াতে পারতেন না, কার্যত অর্ধেক বিকলাঙ্গ করে ছেড়ে দিয়েছিল। কিন্তু তার সত্ত্বেও বাবাকে দেখেছি, মানে
সারা দেশ ঘুরে ওই ট্রেড ইউনিয়ন আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য এই জায়গা থেকে ও জায়গায় ছুটে যাচ্ছেন, মানুষের কাছে দরবার করছেন। অন্তত মানে গোটা চারেক রেলমন্ত্রীর সঙ্গে সরাসরি তার মানে বৈঠক হয়েছে, তেমন ফটোগ্রাফও আমরা ছোটবেলা দেখেছি। যদিও বাবা সেসব ফটোগ্রাফ রাখার ব্যাপারে, বাঁধিয়ে রাখার ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহী ছিলেন না। কখনো সংবাদপত্রে দেখতাম, কখনো বাবার বন্ধুদের কাছ থেকে, কমরেডদের কাছ থেকে সেগুলো কখনো পেয়েছি। যখন তাদের ওই সাংগঠনিক বার্ষিক যে দলিল প্রকাশিত হতো তাতে সেগুলো ছবি আকারে ছাপানো হতো, তখন দেখতাম। তো ফলে বামপন্থী মতাদর্শটা অনিবার্যভাবেই আমাদের পরিবারে ঢুকে গিয়েছিল, কারণ একটা সংকটের সঙ্গে লড়াই করার যে পরিস্থিতি, ওপার বাংলা থেকে আসা অধিকাংশ উদ্বাস্তু জনই কিন্তু আমাদের রাজ্যে এই বামপন্থী আন্দোলনগুলোর সঙ্গে, সেটা খাদ্য আন্দোলন হতে পারে, সেটা শিক্ষকদের আন্দোলন হতে পারে, নানাভাবে বামপন্থী আন্দোলনের মূল স্রোতের সঙ্গে তারা মিলেমিশে গিয়েছিল। বাবা ছিলেন ট্রেড ইউনিয়নের ফ্রন্টে, কিন্তু সেক্ষেত্রেও আমি আমার বাবার রাজনীতির সূত্রেই আমার বাড়িতে সমর মুখার্জিকে আসতে দেখেছি। সমর জেঠু সিপিআইএম এর সাংসদ ছিলেন। আমি জ্যোতিবাবুকে আসতে দেখেছি আমার বাড়িতে। আমার ঠাকুমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, ভীষণ শ্রদ্ধা করতেন আমার ঠাকুমাকে। ঠাকুমা এদের সবাইকে ওই বাবা বাবা কথাটা গ্রাম্য ভাষায় বাবু বলতেন। তো ফলে বাবুরে এইভাবে তুই তুকারি করে কথা বলতেন এদের সবার সঙ্গে। আমি হরেকৃষ্ণ কোঙারকে দেখেছি আমাদের বাড়িতে, অনেককে বিনয় চৌধুরীকে দেখেছি। এরা সবাই বিভিন্ন সময় বিভিন্ন কাজে আসতেন। যখন এটা তো আপনার শিলিগুড়ির বাড়ির কথা বলছেন? হ্যাঁ, শিলিগুড়ির বাড়ির কথা। এরা যখনই উত্তরবঙ্গে এসছেন, শিলিগুড়িতে এসছেন, অন্তত একবার করে আমার ঠাকুমার সঙ্গে এসে দেখা করে যেতেন। কারণ ওরা জানতেন ঠাকুমার একটা বড় ভূমিকা ছিল ওই সময়টাতে। বাবা যখন জেলখানায়, তখন ওই বাড়ির খাবার নিয়ে যাওয়া রুটি নিয়ে যাবেন বলে খবরের কাগজে পেঁচিয়ে নিয়ে যেতেন। আসলে খবরের কাগজটা থাকতো হচ্ছে সেদিনের গণশক্তি বা সেই সপ্তাহের গণশক্তিটা। তারপর ওই পূজার ফুল, প্রসাদ ইত্যাদি দেওয়ার নাম করে পার্টির চিঠিগুলো, বিভিন্ন নির্দেশ, সেগুলো বাবার কাছে জেলখানার ভেতরে পৌঁছে। এমনকি পুলিশের যারা দারোগা ছিলেন, স্থানীয় দারোগা ছিলেন, তারাও ঠাকুমাকে এত ভালো চিনতেন এবং এত শ্রদ্ধা করতেন যে তারা বুঝতেই পারতেন ঠাকুমা কেন এসছেন, কিন্তু খুব বেশি ঠাকুমাকে বিরক্ত করতেন না। ফলে এইরকম একটা ব্যাপারও তৈরি হয়ে গেছিল। ফলে আমার ঠাকুমার ওই বারবার ওই কথাটাই ফিরে আসছে, ভূমিকাটা বেশ সম্প্রসারিত আমাদের গোটা পরিবার, বাবার রাজনৈতিক জীবন। এবং বাবা এতবার মার খেয়ে হাত পা ভেঙেছেন, বিছানায় পড়ে থাকতেন, সেই সমস্ত সময়টাতে মায়ের সঙ্গে থেকে বাবার সব যাবতীয় শুশ্রূষা করা, সবটা ঠাকুমা খুব শক্ত হাতে বরাবর করে গেছেন। আমার মায়ের চেয়ে অনেক বেশি শক্ত মহিলা আমার ঠাকুমা, যেই জন্য আমাদের কি বলবো, বড় হওয়ার ক্ষেত্রে মানে তিনি আমাদের কাছে একটা রোল মডেল ছিলেন বরাবর। সো বামপন্থী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা খুব ছোটবেলা থেকে বাড়িতে এই পরিবেশগুলো থেকে দেখতে দেখতে। আমার এখানে একটা কথা খুব মনে হয়, আমার একটা কথা খুব জানবার ইচ্ছে হচ্ছে যে ধরুন আপনার বাবা তিনি ভীষণভাবে জড়িত এই সমস্ত সক্রিয় রাজনীতির সাথে, আপনি তখন ছোট, কখনো কি রাজনৈতিক মতাদর্শগত কথা আপনাদের মধ্যে আলাপচারিতায় উঠে এসেছে, একেবারে ব্যক্তিগত আলাপচারিতায়? কেমন সেই আলাপ কথা বলেছো, একটু শুনতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, এটা আমার গৌরবের পাওয়া। এই কথাগুলো না বললেই নয়, তাই বলতেই হবে আমাকে, এবং এই কাজটা এখন আমিও করি। আমার মনে আছে আমি যখন ক্লাস 8-এ পড়ি, বাবা প্রথম আমাকে যৌনতা কাকে বলে বুঝিয়েছিলেন, যৌন সম্পর্ক কি বুঝিয়েছিলেন, কিভাবে পৃথিবীতে মানুষ জন্মায়, তার জন্য কি প্রক্রিয়া দিয়ে যেতে হয়, সমস্তটা বাবা দেখিয়েছিলেন। আমার মনে হয় একেবারে গোড়ার কথা, যে কথাটা না জানা, যে কথাটা হয়তো কোনো না কোনো ভাবে না জানা বলেই সমস্যা। একদম অ্যাডোলেসেন্ট পিরিয়ডে একটা কৌতূহল যা আমাদেরকে ঘিরে ধরে, সেই কৌতূহলটাকে বিজ্ঞানসম্মতভাবে কি করে পরিচালিত করতে হয় আমি আমার বাবার কাছ থেকে শিখেছি, এবং সেই জিনিসটা আমি আমার সন্তানের ক্ষেত্রে সেই একই পদ্ধতি অবলম্বন করি। এবং যে কথাটা উল্লেখযোগ্য এইখানটাতে, যে আমি বাবাকে যেভাবে দেখেছি, বাবা আমি যখন ক্লাস 9-এ উঠলাম, 9-10-এ উঠলাম, তখন থেকে বাবা আমার সঙ্গে একটু একটু করে মার্ক্সবাদের মূল তত্ত্বগুলো আলোচনা করতেন। এবং আমি বাবার সঙ্গে রাস্তায় হাঁটতে হাঁটতে, বাবা ওই বিকেল বেলাটা পায়ের নার্ভগুলোর মানে চলাচল ঠিকঠাক রাখার জন্য বিকেল বেলায় হাঁটতেন, আমি বাবার সঙ্গে হাঁটতে বেরোতাম। দান্দিক বস্তুবাদ কাকে বলে, ঐতিহাসিক বস্তুবাদ কি, বিপ্লবের তত্ত্ব, শ্রেণী সংগ্রামের তত্ত্ব, এই সমস্ত কিছু বাবা গল্প ছলে বলতেন। এবং বাবা যখন ওই হাত বা পা ভেঙে গিয়ে বাড়িতে পড়ে থাকতেন, বাবা ওই সময়টাতে মার্ক্সবাদের এই সমস্ত সূত্রগুলোকে কমিক্সের আকারে ছোট ছোট ছবির মতো, ওই একটা সেই সময় আমাদের ছোটবেলায় পাওয়া যেত বঙ্গলক্ষ্মী বলে একটা খাতা, সেই বঙ্গলক্ষ্মী খাতাতে কমিক্সের মতো করে দান্দিক বস্তুবাদ ছবি এঁকে এঁকে স্টেপ বাই স্টেপ তিনি সাজিয়ে রেখেছিলেন।
ওইটা দেখে আমাদের পক্ষে বোঝাও সহজ হতো, এবং ওই খাতাটি পরম যত্নে আমার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে গেছিলেন একজন, আমি তার নামটা এখানে বলবো না, তিনি অনেক বড় নেতৃত্ব, কিন্তু তিনি আমাকে কথা দিয়েছিলেন সেটি প্রকাশিত হবে, কিন্তু তিনি দুর্ঘটনাবশতই বলবো হয়তো তিনি সেটি হারিয়ে ফেলেন। এবং আমি বিশ্বাস করি একটি মেধার একটি অত্যন্ত শক্তিশালী সম্পদ হারিয়ে গেছে, কারণ বাবা অসাধারণ অসাধারণ জিনিস স্কেচ এই করতেন। জিনিস আমি এবং আমার এই এইটুকু স্কেচের জীবনে মাধ্যমে কখনো শুনিনি আমি আমি এই কথা। দেখেছিলাম রুশ সাহিত্যে এই জিনিসগুলো, যে ছোট ছোট স্কেচ করে গ্রামার শেখানো, ছোট ছোট স্কেচ করে ছবি দিয়ে দিয়ে এই গোটা তত্ত্বটাকে বোঝানো। যখনই তুমি কোনো বিমূর্ত ধারণাকে এইভাবে মূর্ত ছবিতে প্রকাশ করবে, তখন সেটা কত সহজবোধ্য হয়ে যায় সেটা বোধহয় বলবার অপেক্ষা রাখে না। বাবা ওই কাজটা করেছিলেন শুধু আমাকে বোঝাবেন বলে, বা ভাইকে বোঝাবেন বলে, বা তার পরিবারের যারা পরের প্রজন্ম তাদেরকে বোঝাবেন বলে, এবং সেই অমূল্য সম্পদ আমার হাতছাড়া হয়ে যায়। আমি সেই জন্য বড় অনুতাপ করি আজও। তো ওই সময়টাতে না ক্লাস অমিতাভ 9, বাবু 10, সত্যি 11, 12 এই পর্বটা কেটেছে এক বাবার সঙ্গে কথায় আমার। হ্যাঁ, এক কথায় বলতে গেলে তো অসাধ্য সাধন, কারণ মার্ক্সবাদের যে তত্ত্বের কথা আমরা শুনে থাকি সেই তত্ত্ব নিয়ে আলোচনা যখন হয় আমার বলতে খারাপ লাগছে, অনেককেই আমি দেখেছি তারা আকর্ষণ হারান, তারা বরং হ্যাঁ, প্রায়োগিক ক্ষেত্রে কারণ আকর্ষণ পান। পরিভাষাগত কিছু তারা জটিলতা হয়তো তো আছেই। তারা হয়তো প্রায়োগিক ক্ষেত্রে আকর্ষণ পান, কিন্তু যখন তত্ত্বগত আলোচনা হয় তারা আকর্ষণ হারান। সেই জায়গাতে দাঁড়িয়ে এত সুন্দরভাবে যে উপস্থাপন করবার একদম। প্রক্রিয়া, এ তো এক অমূল্য সবচেয়ে বড় কথা, এই সম্পদ। দর্শনটাকে মানে কিশোর মননযোগ্য করে তুলবার জন্য যে পদ্ধতিটা বাবা নিয়েছিলেন, আমি পরবর্তীকালে প্রগতি প্রকাশনের বই দেখেছি মার্ক্সবাদের অ আ ক খ, কিন্তু সেটাও দেখেছি, কিন্তু অধিকাংশই পুরোটা ওই ধরো কি বলবো, বিবরণী, ভাষার বিবরণী সেগুলো সব। কিন্তু বাবা যে পদ্ধতিটা নিয়েছিলেন সে পদ্ধতিটা কিন্তু রীতিমতো কমিক স্ট্রিপের মতো, কমিক স্ট্রিপ যেমন হয় ঠিক সেইভাবে গোটা ব্যাপারটা গড়ে তোলা, ফলে তার প্রতি একটা আলাদা আগ্রহ আমাদের তৈরি হয়ে যেত ওইগুলো, ওই বইটা পড়বার, ওই খাতাটা উল্টে পাল্টে ছবিগুলো দেখবার। তো ফলে এতটা পেয়েছি বাবার কাছ থেকে। এবং তারপর যখন ক্লাস 9, 10, 11, 12-এ উঠলাম, বাবার সঙ্গে হেগেল নিয়ে কথা হতো, দেকার্তে নিয়ে কথা হতো, কান্ট, ফয়েরবাখ, মানে মার্কসের আগের যে সমস্ত ফিলোসফাররা। এবং আমাকে বাবাকে আলাদা করে শেখাতে হয়নি কেন আমাকে নাস্তিক হতে হবে। আমি বস্তুবাদকে শিখতে শিখতেই, ভাববাদকে জানতে জানতেই কোথায় যেন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে শাশ্বত বলে কিছু হয় না, অমর বলে কিছু হয় না, চিরকালীন কিছু হয় না, স্বর্গ বলে কিছু নেই। সেগুলো যত প্রশ্ন আসতো বাবাকে প্রশ্ন করতাম, বাবা উত্তর দিতেন। খুব সাউন্ড ছিলেন বাবা থিওরিতে, এবং বাবা পলিটিক্যাল সায়েন্সের লোক। একদম। আমার মনন গড়ে দেওয়ার প্রাথমিক কাজটা যদি আমার ঠাকুমা করে দিয়ে থাকেন, তারপরের ধাপটা আমার বাবার হাতে তৈরি। তারপর তো আমি আরো বেশ কিছু মাস্ট্রো বলবো একদম, যাদের হাতে পড়ে আমার তৈরি হওয়াটা মানে যতটা হতে পেরেছি এখনো পর্যন্ত। আমি অযোগ্য, সবটা নিতে পারিনি, কিন্তু যারা আমাকে দিয়েছেন, উজাড় করে দিয়েছেন। তো তারপর আপনি সেই ছোট বয়সটার কথা বললেন, তারপর ধীরে ধীরে আপনার গড়ে ওঠা বলতে যে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ, সেই যাত্রাটা যদি একটু বলেন। কারণ আপনি বলেছেন, আমি আরেকটা কথা এখানে সংযুক্ত করব। আমরা একটা জিনিস ভাবি, যে কারণেই হয়তো অনেকের একটা ধারণা আছে ওইসব মার্ক্সবাদীরা ওরকম বলেন বটে সাধারণ জীবন যাপন, কিন্তু এ বড় কঠিন কাজ, এসব বাস্তব ক্ষেত্রে সম্ভব নয়। আমরা আমাদের জেনারেশন যারা, তাদের এগুলো মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, পারিপার্শ্ব থেকে আমাদের মাথায় এগুলো ঢোকে, এবং আমরা যখন কথোপকথনে যাই আপনাদের মতো মানুষদের সাথে, তখন আমরা দেখি না, হয়তো অনেক ক্ষেত্রে ধারণাটা ভুল। কারণ অনেক সময়তেই তো অনেক রকম যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন আপনারা। আপনি যদি ব্যক্তিগতভাবে আমি যদি বলি, আপনার পরিবার তারাও হয়েছেন। আপনি একটা সময়ের কথা বললেন যখন বাবার যে চাকরি, যার উপরে সকলে নির্ভরশীল, সেই চাকরিটাই চলে গেল একটা রাজনৈতিক কারণ। পরবর্তীকালে তিনি অনেক সংগ্রাম করে হয়তো সে চাকরি ফেরতও এনেছেন, কিন্তু এই যে মাঝের সময়টা, এই মাঝের সময়ে যে ধরনের মানে কি বলবো, প্রতিদিনকার জীবনে প্রত্যেক মুহূর্তের যে সংগ্রাম, আমি বলছি একদম পরিষ্কার করে রুটি রুজির সংগ্রাম, সেই জায়গাতে দাঁড়িয়ে এই আদর্শের কথা, এই যে নিজেকে ঠিক রাখবার যে প্রচেষ্টা, সেই জায়গাটা তো আপনি চোখের সামনে দেখেছেন। যে সময়টার কথা আপনি বললেন, আপনি ছোট, আমি বিশ্বাস করি তখনও পর্যন্ত হয়তো সবকিছু ঠিকঠাক, তারপর থেকে কিছুটা খারাপ সময়ের শুরু, এবং সেই খারাপ সময় আপনার যৌবনে আপনি দেখেছেন। সেই জায়গাটা আপনার কিরকম ছিল, আপনি কিভাবে দেখেছেন সেই সময়টা? অঙ্কিত, আমি প্রথমেই বলি, আমি এটাকে খারাপ সময় বলি না, কারণ ওই যে বলেছিলাম আমি বাবার বারবার কাছ থেকে বলছি শিখেছিলাম। অর্থনৈতিকভাবে পারিবারিক বলছি, সেটাই সমস্যা। বলছি। আমি বিশ্বাস করেছি দ্বান্দ্বিক বিকাশে বরাবর।
আমার জীবনটাতেও যদি ওই দ্বন্দ্বটা না আসতো, সম্ভবত আমি আজ এইখানটাতে পৌঁছাতে পারতাম না, মতাদর্শগত ভাবেও না, ব্যক্তিগত জীবনচর্যাতেও না। আমি জীবনে কখনো নতুন বই পড়িনি, জানো। মানে স্কুল পাঠ্য যে নতুন বইগুলো ছিল সেগুলো সব ছিল আমার প্রিভিয়াস ইয়ারের যে দাদারা পাশ করে যেত, তারা তাদের বইগুলো আমাদেরকে দিয়ে দিত, মানে বাবার পার্টি কমরেডরা তাদের ছেলেরা দিয়ে দিত। তার কোনোটার মাঝখানের পাতা ছেঁড়া, আহ, নকল করবার জন্য নিয়ে গেছে, কোনোটাতে ওই মধু প্লাস মালতী ইকুয়াল টু এ বিউটিফুল চাইল্ড, এ সমস্ত সেই যুগের সব রোমান্টিক কথাবার্তা লেখা, এরকম সমস্ত ব্যাপার ছিল। তো ফলে স্বাভাবিকভাবে নতুন বই কখনো দেখিনি, নতুন স্কুল ইউনিফর্ম আমি কখনো পাইনি, সব ওই দাদাদের পুরনো জামা প্যান্ট রিফু করে বোতামটা একটু টেনে দিয়ে মা সেলাই করে দিলেন কোমরের সাইজটা অ্যাডজাস্ট করবার জন্য। পিঠে ব্যাগ যেটা পেতাম সেটাও দাদাদের পুরনো ব্যবহার করা। এবং কার্যত আমরা যে লেখাপড়ার জন্য যে খাতা ব্যবহার করতাম, সেই খাতা আমরা বছরে দুবার পেতাম। একটা হচ্ছে হাফ ইয়ারলি পরীক্ষার পরে, একটা অ্যানুয়াল পরীক্ষার পরে। মানে আমার স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন নারায়ণ চন্দ্র সাহা, ভীষণ ভীষণ প্রিন্সিপাল মানুষ। তিনি পরীক্ষার আগে ক্লাসে ক্লাসে গিয়ে বলে দিতেন যে খাতার শেষ পাতায় কেউ লিখবে না, রাফ করতে হলে শেষ পাতার আগের পাতায় লিখবে। আর স্যারদের কাছে নির্দেশ ছিল ওই পরীক্ষার খাতা দেখবার সময় শেষ পাতাগুলো ছিঁড়ে এক জায়গায় জড়ো করে রাখতে হবে। ওই সমস্ত ক্লাসের পরীক্ষার শেষ পাতাগুলো জমে এরকম বোঁদা খাতা তৈরি হতো। সেই বোঁদা খাতা আমরা 3 ভাই পেতাম, 3টি খাতা পেতাম। প্রথমে পেন্সিল দিয়ে লিখতাম, হাফ ইয়ারলি পর্যন্ত পেন্সিল দিয়ে, এবং তারপর যদি হাফ ইয়ারলির আগে যদি হাফ ইয়ারলি হয়ে গেলে আরেকটি খাতা পাবো, তার আগে যদি ওই খাতা ফুরিয়ে যেত তখন ওই পেন্সিলের লেখাগুলো মুছে আবার তার উপর পেন দিয়ে লিখতাম। এইভাবে আমাদের মানে খাতা ব্যবহার করেছি। তো ফলে এই সবটা মিলিয়ে কিন্তু এই যে তুমি যাকে অর্থনৈতিক অভাব বলছো, এইটা আমার কাছে মনে হচ্ছে একটা দ্বান্দ্বিক বিকাশের পথ, যে পথে ওই যে বলছিলাম বিকল্পগুলো আমরা বুঝতে শিখেছিলাম, যে যখন খাতা ফুরিয়ে আসছে তখন কিভাবে চালাতে হবে, এই বিকাশের দরজাগুলো উন্মোচিত হয়ে যেত। ফলে যা শিখছিলাম, যা শুনছিলাম, তার সঙ্গে আমার জীবনের পরিস্থিতি কিন্তু খুব আলাদা ছিল না। ফলে ওইটাকে জীবনে মেলাতে কোথাও হোঁচট খেতে হয়নি, বারবার মিলে মিলে গেছে, এবং ওইটার ভিত্তিতেই জীবনে এগিয়ে যাওয়ার ছবিগুলোকে তৈরি করে নিতে পেরেছি। এবং সবচেয়ে বড় কথা, এই ঘটনাগুলো আমার স্কুল বয়সটাতে, কলেজ বয়সটাতে যখন আসলাম, সেই সময় বাবারা সুপ্রিম কোর্টে প্রায় 18 বছরের একটা দীর্ঘ মামলা চালিয়ে শেষ পর্যন্ত জিতলেন, চাকরি ফিরে পেলেন, যাবতীয় পদোন্নতি ফিরে পেলেন, ততদিনকার বকেয়া মায়না ভাতা সবই ফিরে পেলেন। এবং আমার স্মরণে আছে বাবা যে মোট অর্থ পেয়েছিলেন, সেই অর্থ রাশির থেকে বাবা করেছিলেন কি, অধিকাংশটাই আমাদের জেলার ভারতের কমিউনিস্ট পার্টির যে জেলা সদর দপ্তর রয়েছে অনিল বিশ্বাস ভবন, তার নির্মাণ কার্যে বাবা দান করে দেন। দান নয়, দান শব্দটা ভুল হচ্ছে, পার্টিকে দান করা যায় না। বাবা তার তহবিল গঠনে যুক্ত করেন তার ওই উপার্জনের ওই অংশটুকু। কারণ বাবার কাছে মনে হয়েছিল যে এটা আমার কাছে উদ্বৃত্ত, আমরা যে জীবনধারায় এতদিনে অভ্যস্ত হয়ে গেছি তাতে এটা উদ্বৃত্ত, এটা আমাদের কাছে রাখার কোনো প্রয়োজন নেই। তো ফলে সেই জন্য বাবা সেটা দিয়ে দিয়েছিলেন, আমরা সেই জন্য সেই বাবা সেই সিদ্ধান্তের জন্য অত্যন্ত গর্বিত আমরা। তো যাই হোক, পরবর্তীকালে যখন কলেজে উঠলাম তখন ইতিমধ্যে ওই স্কুল বয়সে পাড়াতে রেল কলোনিতে রবীন্দ্র জয়ন্তী উদযাপন, নজরুলের জন্মদিন উদযাপন, সুকান্তের জন্মদিন উদযাপন বা বসন্ত উৎসব এই রেল কলোনির ভেতরেই সেগুলো হতো। আর আমাদের বাড়ির রেল কোয়ার্টারের অদূরে একটা মাঠ ছিল, সেই মাঠে প্রতি রবিবার করে মুক্ত মঞ্চের নাটক হতো। ঠাকুমা সেগুলো সব দেখাতে নিয়ে যেতেন, এবং ওই দেখতে দেখতে কোথায় যেন তার সঙ্গে জড়িয়ে পড়েছিলাম মনে প্রাণে। আমার ছোট কাকু, তিনিও অভিনয় করতেন, তারও একটি দল ছিল, থিয়েটার দল ছিল কোরাস বলে। তাদের রিহার্সাল দেখতাম সন্ধ্যাবেলায়, পড়া টড়া শেষ হয়ে গেলেই রাত পর্যন্ত, রাতে যখন কাকু ফিরতেন একসঙ্গে ফিরে আসতাম বাড়িতে। এই করতে করতে কোথায় যেন একটা নারীর যোগ তৈরি হয়ে গেছিল। 1984 সাল, আমি তখন ক্লাস 4-এ শিলিগুড়ি শহরে শতফুল একাডেমি বলে একটি প্রতিষ্ঠান তৈরি করেন শ্রী নীতিশ বিশ্বাস, যিনি পরে ক্যালকাটা ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার হয়েছিলেন। সেখানে আবৃত্তি শিক্ষণের জন্য ঠাকুমা আমাকে নিয়ে যান, সেখানে বেশ কিছু গুণী মানুষের সংস্পর্শে আসি। ছোটবেলাটা এইভাবেই রেল কলোনিতে কেটে গেছে। যখন কলেজে উঠলাম ততক্ষণে জেঠু রিটায়ার করে গেছেন, রিটায়ারমেন্টের পয়সাতে আমাদের একটা বাড়ি তৈরি হলো রেল কোয়ার্টারে। আর তখন মানে একান্নবর্তী পরিবারটা চাকরির শর্তেই ভেঙে গেল, কারণ আমার সেজ কাকু বালুরঘাটে পোস্টিং পেয়ে গেলেন, আমার ছোট কাকুর পোস্টিং হয়ে গেল ওদলা বাড়িতে। ফলে ওই একান্নবর্তী পরিবারের চেহারাটা রইল না চাকরির পেশাগত কারণেই। তো বাবা আর জেঠু একসঙ্গে আমরা শিলিগুড়ি লেক টাউন বলে, নবগ্রাম বলে একটি জায়গাতে আমরা বাড়ি কিনে সেখানে বসবাস করা শুরু করলাম। কলেজে ভর্তি হলাম, স্বাভাবিকভাবেই ভবিতব্যই বলে দিচ্ছিল যে বামপন্থী ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়বো, এবং হলেও তাই।
এবং তাতে অংশগ্রহণ করলাম। যদিও সেই সময় বামফ্রন্ট সরকার ক্ষমতায়, কিন্তু আমাদের কাজটা ছিল বেশ জটিল। তার কারণ তখনও পর্যন্ত, খুব সরাসরি বলি, তখনও পর্যন্ত শুধু ভোটের জন্য রাজনীতিটা হতো না। তখনও পর্যন্ত কিছু মতাদর্শগত পাঠ সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা তাগিদ ছিল, এবং সেই তাগিদ থেকেই আমরা যে ডায়াসিং গুলো করতাম, সেই ডায়াসিং এর জন্য আমাদের আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হতো। আমরা শিখতাম কি বলতে হবে, কতটুকু বলতে হবে, কিভাবে বলতে হবে, এবং কারা আমাদের টার্গেট গ্রুপ, তাদের সঙ্গে কি করে জনসংযোগ গড়ে তুলবো। এইভাবে সমস্তটা আমরা নিজেদেরকে প্রশিক্ষিত করেছি বামপন্থী ছাত্র আন্দোলনের কলা কৌশলে। এবং তারপর একটা সময়ের পরে আমরা দেখলাম যে এই প্রক্রিয়াটার সুবাদেই কলেজ নির্বাচনগুলোতে অংশগ্রহণ করলাম। কখনো কলেজের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে কাজ করেছি, কখনো পত্রিকার পরিচালনা করেছি, কলেজ পত্রিকা পরিচালনা করেছি। তো ফলে কলেজ লাইফটা ছিল বেশ ঘটনাবহুল। ঘটনাবহুল হওয়াই স্বাভাবিক। কিন্তু আস্তে আস্তে বামফ্রন্ট সরকার থিতু হচ্ছিল, এবং তার গতিমুখ। আমি এর মধ্যে আরেকটা তথ্য আমার যেটা মনে পড়ছে যে 1996 সালে রাজ্য যুব উৎসবে আপনি 8টি বিষয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। মানে এটা তো একটা, মানে কি বলবো, আমার জানা নেই আর কেউ এরকম কাজ করতে পেরেছেন কিনা যে 8টি আলাদা আলাদা বিষয় এবং সবকটিতে প্রথম স্থান। সেই জায়গাটাও তো ছিল আপনার এই সময়। সুখ স্মৃতি তার সঙ্গে জড়িয়ে আছে। জেলা স্তর থেকে 8টি বিষয় যখন প্রথম হয়ে রাজ্য স্তরে প্রতিযোগিতা গেলাম, আমি একদম কনফিডেন্ট ছিলাম না যে রাজ্য স্তরে এমন রেজাল্ট করা যাবে। এবং ধরো আবৃত্তি, তাতে বিচারক হিসেবে ছিলেন অমিতাভ বাগচি, পার্থ ঘোষ, প্রদীপ ঘোষ, এরকম সমস্ত বিদগ্ধ আবৃত্তিকাররা। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে এসেছিলেন শুভময় মণ্ডল, আর এক্ষুনি মনে পড়ছে না, মানে সমস্ত বিদগ্ধ জনরা, প্রথম মানে কি বলবো, প্রথম সারি সমস্ত বুদ্ধিজীবীরা, বিভিন্ন বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা, তাৎক্ষণিক বক্তৃতা, তাৎক্ষণিক অভিনয়, লোকগান, বিভিন্ন জায়গা, সব প্রতিষ্ঠিত মানুষেরা তারা ছিলেন বিচারক। এবার রেজাল্ট যখন বেরোচ্ছে, একটার পর একটা রেজাল্ট বেরোচ্ছে, আমি একটু হতচকিতই হয়ে গেলাম। কারণ আমি একজনের কথা না বললেই বোধহয় ব্যাপারটা খুব অসম্পূর্ণ থেকে যাবে। তার কথা তোমরা অনেকেই পড়েছো, শ্যামল কান্তি দাস। ইনি হাওড়ার উত্তরপাড়ার দিকের একটি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। আমাদের সময়তেই আমরা তার কথা খবরের কাগজে পড়েছিলাম। এত সন্নিষ্ঠ মানুষ, এবং স্কুলের জন্য তিনি তার সারা জীবনের আয় দিয়ে দিয়েছিলেন। তিনিও এসেছিলেন তার শ্রীমানকে নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করাতে। সেখান থেকে তিনি শুধু আমার বক্তব্য শুনবেন বলে বার্লো গার্লস হাই স্কুলে ছিল তাৎক্ষণিক বক্তৃতার অনুষ্ঠান, সেখানে চলে আসেন। আমার তাৎক্ষণিক বক্তৃতায় আমার টপিক পড়েছিল আমার মা আমার দেশ। এবং আমার মনে পড়ছে আমি শেষ লাইনগুলো এইভাবে শেষ করেছিলাম, যেহেতু সুখস্মৃতি তাই মনে থাকে। তোমার হাতে হাত রেখে বাঁ হাতে ফোটাই রক্তের ফোয়ারা, তুমি যদি মাটি হও মা আমার, আমি তবে তোমার পাহারা। এবং আমার মনে আছে ওই লাইনগুলো শেষ করবার পরে আমি যখন শেষ করলাম, ওই পেছনে দাঁড়ানো শ্যামলবাবু উঠে দাঁড়িয়ে ব্রাভো ব্রাভো বলে চিৎকার করে উঠলেন, এবং তার দুই চোখ দিয়ে জল পড়ছিল। বিচারকরাও ঘুরে তাকালেন যে হঠাৎ করে সবার এই পরিবেশ ভেঙে দিয়ে ইনি কে। তো যাই হোক, তার কাছ থেকে প্রচুর আশীর্বাদ পেয়েছিলাম। এবং তারপর যখন মূল পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেই সময় আমার কলেজে সেটা ফাইনাল ইয়ার, সেখানে রাজ্যের সমস্ত বড় বড় অফিসাররা রয়েছেন এবং রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী এলেন। আমি সেই প্রথম এত কাছ থেকে তাকে দেখলাম, ধুতি পাঞ্জাবি পরা, নিপাট, একটা গুরু গম্ভীর ভদ্রলোক। এবার একটার পর একটা ইভেন্ট রাখা হচ্ছে, মানে ধরো আবৃত্তির পরে সঙ্গীত, তারপরে ধরো বিতর্ক, তারপরে ধরো আবার আরেকটা সঙ্গীত, তারপরে ধরো বাদ্যযন্ত্র, তারপরে নাচ, তারপরে আবার, এবার যতগুলো ইভেন্ট বলা হচ্ছে এবং তাতে প্রথম স্থান হিসেবে আমার নাম ডাকা হচ্ছে, বারবার উঠছি, পুরস্কার নিচ্ছি। তিনি একটা সময় বললেন যে কি রে, আর কি কেউ ছিল না, তুই এতগুলো পুরস্কার পেয়ে গেলি বাবা। আমার এখনো সেই সম্বোধনটা মনে আছে, এবং ভীষণ প্রেইজ করেছিলেন এবং পিঠ চাপড়ে দিয়েছিলেন প্রতিবারই। আমার অবশ্য করমর্দন করার সাহস হচ্ছিল না, প্রণাম উনি পছন্দ করতেন না, তাই প্রণামও করা হয়নি। তো হাত ভরে গিয়েছিল, এত বই পেয়েছিলাম, প্রায় প্রায় ধরো 1200-1300 বই পেয়েছিলাম এই 8টা। মানে সে সময় সরকার দিতই বই, মানে আজকের মতো এত টাকা পয়সা এত ছিল না। আর যে দামি যা মানে যেসব বই দেওয়া হতো সেগুলো সব অমূল্য সম্পদ। আজও আমার বাড়ির লাইব্রেরিতে সেগুলো সব রাখা আছে, আমার ছেলেকে মাঝে মাঝে দেখাই।
তো সে 1200-1300 বই পেয়েছিলাম, সেগুলো নিয়ে আসাই একটা বড় ঝক্কির ব্যাপার হয়ে গিয়েছিল মালদা থেকে। যাই হোক, তো সেই এক সুখস্মৃতি। সত্যি সত্যি বলতে কি, সেই সময়টা একটা মানে জীবনের একটা উজ্জ্বল পর্ব পার করেছি। সেই সময়টাতে মঞ্চে আর যে মানুষরা ছিলেন সেই দিনকে, তারা সকলেই প্রায় সবিষয়ে, যখনই একটা অন্য টপিক আসে, যিনি ঘোষক তিনি মানে 3টের পরে হাসতে শুরু করে দিলেন। প্রথম স্থান হেসে ফেলে আমার নামটি বললেন, এটাও বেশ মানে মজা পাচ্ছিলাম আমরা। সুতরাং এর একটা ভালো সুখ স্মৃতি রয়ে গেছে আমার সঙ্গে, এবং আজীবন তাকে লালন করি, এই আর কি। এবং আমরা যতটুকু জানি যে তিনি বুদ্ধদেব ভট্টাচার্য, যার কথা আপনি এতক্ষণ বললেন, নিশ্চয়ই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন তিনি পরবর্তী সময়ে। হয়েছিল। আমি আমি এখান থেকে একটু আসতে চাইবো যে এরপর আপনার যে ছাত্র জীবন, আপনি আপনার শুরুর কথা বললেন, ছাত্র জীবনের কথা বললেন, এরপর যে ডক্টর অমিতাভ কাঞ্জিলাল আজকে এইচওডি শিলিগুড়ি কলেজের, তো সেই জায়গাতে পৌঁছানোর যাত্রাপথটা কিরকম ছিল সেই ছাত্র জীবন থেকে আজকে ডক্টর অমিতাভ কাঞ্জিলাল? 97 সালে আমি আকাশবাণী শিলিগুড়িতে একটি অস্থায়ী চাকরি পাই, ঘোষণা করবার, অনুষ্ঠান পরিচালনা করবার, সঞ্চালনা করবার একটি চাকরি পাই, এবং একটা বড় সময় ওইখানে থাকতে হতো, এবং অধিকাংশ ক্ষেত্রেই সন্ধ্যের দিকে ট্রান্সমিশন গুলো, রাতের দিকে ট্রান্সমিশন গুলো, যেহেতু অপেক্ষাকৃত বয়সে তরুণ ছিলাম, ফলে সেইগুলো আমরা পেতাম। তো ফলে এই প্রচার মাধ্যমের সঙ্গেও এক রকমের ঘনিষ্ঠতা তৈরি হয়েই যাচ্ছিল, এবং যে বিষয়গুলো সেই সময় শিখেছিলাম এই প্রচার মাধ্যমের সঙ্গে যুক্ত হয়ে, কি ভাষায় রাষ্ট্র কথা বলে, কি ভাষায় সরকার কথা বলে, কোন শব্দ বলতে নেই, কোন শব্দ চলে না, কাদের কথা বলা যাবে না, কাদের কথা বলতে গেলে কি ভাষাতে বলতে হবে, এই সমস্ত কিছু সেই সময় শিখেছিলাম। অর্থাৎ রাষ্ট্রের ভাষা, সরকারের ভাষা সেই সময় রপ্ত করেছিলাম। বাবা নিজে রাজনীতি বিজ্ঞানের ছাত্র ছিলেন, পলিটিক্যাল সায়েন্সের, ফলে পলিটিক্যাল সায়েন্সটা প্রায় আমার কাছে অনিবার্যই মনে হয়েছিল। যদিও শিলিগুড়ি কলেজে যখন ভর্তি হয়েছিলাম, আমি ভর্তি হয়েছিলাম ইংরেজি সাহিত্যের ছাত্র হিসেবে, এবং সেখানে 2 মাস ক্লাস করেছিলাম। আমাকে সে সময় অ্যাডমিশন টেস্ট হতো, একটি রচনা লিখতে দেওয়া হয়েছিল, আই এম ইন মাই মাদার্স উম্ব, আমি আমার মায়ের গর্ভে। তো সেই বিবরণটি লিখবার পর বিভাগীয় প্রধান ছিলেন সেই সময় বাংলার আরেকজন খ্যাতনামা কবি সমর চক্রবর্তী, তিনি খুব প্রশংসা করেছিলেন আমার লেখাটির, এবং মেধা তালিকায় নাম ওঠে, ইংরেজি অনার্সে ভর্তিও হই। 2 মাস ক্লাস করার পরে আমি আগ্রহ হারিয়ে ফেলি, মানে ব্যাপারগুলো এরকম যে তার বেশ কিছু সাহিত্যের দিক আমার এর আগেই পড়া ছিল, সেইভাবে তার ভিতরে নতুনত্ব কিছু পাচ্ছিলাম না তখনো পর্যন্ত, বোধহয় একেবারে এলিমেন্টারি ক্লাস হচ্ছিল বলেই তেমন নতুনত্ব কিছু পাচ্ছিলাম না। এবং বছরের প্রায় শেষ দিকে গিয়ে, প্রথম বর্ষে প্রায় শেষ দিকে গিয়ে পলিটিক্যাল সায়েন্স অনার্সে ভর্তি হই। সেই সময়টাতে আমার অনেকেই আশা করেছিলেন যে ফলাফল হয়তো তেমন ততটা ভালো করে উঠতে পারবো না, কিন্তু সকলের মানে যেহেতু ছাত্র রাজনীতির সঙ্গে ব্যাপকভাবে যুক্ত ছিলাম, নাটক গান এসব করে বেড়াতাম, ফলে খুব ভালো রেজাল্ট করবো এমনটা আশা ছিল না। তবে বাবা এইটুকু ভরসা রেখেছিলেন যে একেবারে বাজে রেজাল্টও করবো না। যাই হোক, ফলাফল যখন প্রকাশিত হলো তখন দেখা গেল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একটি স্থান আমার থাকলো। ফলে সেটা একটা বাবাকে বাড়তি সাহস দিয়েছিল যে ছেলে বোধহয় এই লাইনে কিছু একটা করতে পারবে। মাস্টার্স ডিগ্রিতে গেলাম, সেখানে বিভিন্ন কলেজগুলো থেকে বন্ধুদেরকে দেখলাম, তাদের পঠন পাঠন, তাদের পড়াশোনার কায়দা, সেখানে অনিবার্যভাবে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়লাম, ক্যাম্পাসে সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়লাম, নাটক তখন জোর কদমে চলছিল, এবং সবটা মিলিয়ে এই কলেজ থেকে, স্কুলের শেষ দিক থেকে এই বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমার মানসিক, আমার মনন, আমার চিন্তনকে বিকশিত করবার ক্ষেত্রে আরেকটি মানুষের ব্যাপক ভূমিকা রয়েছে। তিনি হচ্ছেন পার্থ প্রতিম মিত্র, মুরারিদা। আমাদের থিয়েটারের দল ছিল থটস এরেনা, পরবর্তীকালে সেটি ভেঙে গিয়ে আমরা তৈরি করি সৃজন সেনা। তারপরে তো সেই সৃজন সেনা থেকে বেরিয়ে আমি প্যাশনেট পারফরমেন্স তৈরি করেছি। তো যাই হোক, মুরারিদা আমাকে এই সময়টাতে, এই সময়ের মানে এই বয়সটার জন্য উপযোগী সমস্ত চিন্তার খোরাকগুলো তুলে দিতেন, এবং বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য সিলেবাস বেঁধে দিয়েছিলেন, মানে কি কি কোনটার পরে কোন উপন্যাস, কোনটার পরে কোন উপন্যাস পড়তে হবে, মানে কিভাবে তারাশঙ্কর থেকে মানিক বন্দ্যোপাধ্যায় কানেক্টেড, মানিক বন্দ্যোপাধ্যায় থেকে কি, এই পর্যায়ক্রমে পরপর এই সময়টা আমার রবীন্দ্র রচনাবলী প্রায় পড়ে শেষ করতে হলো এই মুরারিদার চাপে পড়েই। এবং প্রতিনিয়ত ব্যাখ্যা হতো, রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা হতো, রবীন্দ্রনাথকে নিয়ে আর যেসব বিষয়ক বইপত্র, রবীন্দ্রনাথ বিষয়ক বইপত্র, সেগুলোর সংস্পর্শে আসা হলো। একটু একটু করে পশ্চিমী থিয়েটার সম্পর্কে ধ্যান ধারণার জায়গা তৈরি হলো। একটা সময় ভেবেছিলাম এনএসডি তে চলে যাব,
কিন্তু সেই সময় উৎপল দত্তের লেখা পড়ে খুব প্রভাবিত হলাম যে এনএসডি রাষ্ট্রীয় শৃঙ্খলায় আসলে আমাদের আঞ্চলিক স্বাতন্ত্র্য, আঞ্চলিক সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে নষ্ট করে। সুতরাং মনে হলো না, বাংলা থিয়েটারের সঙ্গে থাকি, এখানেই ওই গা গেরামের গন্ধমাখা থিয়েটারটাই করব। তো ফলে এখানেই থেকে গেলাম এবং এখানেই গ্রুপ থিয়েটারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেলাম। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যখন উপস্থিত হলো, সেই সময় কি বলবো, আমাদের তখন পার্ট 1 পরীক্ষার পরে সেই বছর চালু হলো, পার্ট 1 পরীক্ষা দিয়েই নেট নামক অধ্যাপক নিয়োগের পরীক্ষা দেওয়া যেত। অবশ্য আমি জানতাম না এই ব্যাপারটা, আমি একটা ব্লান্ডারই করে ফেলেছিলাম, আমার এখনো মনে আছে। সেটা হচ্ছে, আমার সিনিয়র দাদারা ফর্ম ফিল আপ করছিলেন, আমি এবং আমার 2 বন্ধু, আমরা দুজন মিলে গল্পচ্ছলে গিয়ে সেই ফর্ম তুলে নিয়ে আসি এবং ফর্ম ফিল আপ করে দিই। ওরাই আমাদের বলেন যে পার্ট 1 দিয়ে তো পরীক্ষা দেওয়া যায়, দিয়ে দে। আর আমাদের সময় কিন্তু পরীক্ষার লিমিট ছিল, মানে 3 বারের বেশি কেউ নেট পরীক্ষায় বসতে পারতো না। এবার তখন আমরা সবে পার্ট 1 দিয়েছি, পার্ট 2 পড়াও শেষ হয়নি আমাদের। এবার ফর্ম তো ফিল আপ করে দিয়েছি, ডিপার্টমেন্টে শুনলাম কানাঘুষো শুরু হয়েছে, স্যাররাও খুব বিরক্ত যে এত পাকামো কেন, একটা চান্স নিজেরাই হাতে নষ্ট করছো। বকা দিলেন এইচওডি আমাদেরকে ডেকে। কিন্তু ডিপার্টমেন্টের সবচেয়ে প্রবীণ মাস্টারমশাই, যিনি আমার বাবারও মাস্টারমশাই ছিলেন, স্বর্গীয় ডক্টর সমীরেন্দ্রনাথ রায়, প্রফেসর সমীরেন্দ্রনাথ রায়, দেখবে বড় বড় ওস্তাদের গাইয়েরা তারা তাদের গুরুর নাম করবার সময় কানে হাত দেন সংস্কার বশত। আমি কেবলমাত্র এই মানুষটির নাম বলবার সময় কানে হাত দিই, কানে হাত দিই কোনো সংস্কার থেকে নয়, ওই রেওয়াজটা আমার ভালো লাগে যে আমি তার নাম মুখে আনলাম খানিকটা স্পর্ধা ধৃষ্টতার সাথে। প্রফেসর রয় আমাকে ডেকে বলেন, তুমি সত্যি সত্যি অধ্যাপক হবার চাকরির পরীক্ষায় অবতীর্ণ হতে চাও? তাহলে পড়তে হবে, কিন্তু তোমাদের তো পার্ট 2 তো পড়োনি, যখন ফর্মটা ফিল আপ করে ফেলেছো একটা চান্স কেন নষ্ট করবে? স্যারের বাড়িতে গেলাম, রেশনের ব্যাগ ভর্তি করে উনি 29টা বই দিলেন, 7 দিন সময় দিলেন পড়ে শেষ করার, বললেন পড়ে ফিরে আসবে, পরীক্ষা নেব। আমি 29টা বই পড়ি কি মরি করে রাত জেগে যেভাবে খেটে খুঁটে পড়ে শেষ করলাম। স্যারের বাড়িতে গেলাম, স্যার বললেন পরীক্ষা দিতে পারবে, পাস, মানে আমার কাছে পরীক্ষায় পাস করবে, আমি প্রশ্ন দেবো? বললাম হ্যাঁ স্যার, আপনি দিতে পারেন, একবারে পরীক্ষায় নাও পাস করতে পারি তবে দ্বিতীয়বার পেয়ে যাব। স্যার তখন বললেন ঠিক আছে আজকে নিচ্ছি না। স্যারের লাইব্রেরিতে দেখলাম বাজারের ব্যাগে আরো ওরকম বেশ কিছু বই রাখা, বলেন এগুলো নিয়ে যাও, পরে 7 দিন পরে আবার বইগুলো ফিরিয়ে নিয়ে আসবে, এগুলো পড়ে শেষ করতে হবে। আমি, আমার মনে আছে প্রায় 12 দিন ধরে স্যারের কাছ থেকে মোট 550 বই পড়েছিলাম, 550, 12 দিনে। আমার জীবনের, আমি নিজেকে মানে এক্সট্রিম লেভেলে, নিজের সহ্য ক্ষমতা, ধৈর্য ক্ষমতা, ধারণ ক্ষমতাকে এক্সট্রিম লেভেলে পুশ করে আমি অতগুলো বই পড়ে শেষ করেছিলাম, যেহেতু আমার পার্ট 2 পড়া তখনও শেষ হয়নি। তারপর যখন পরীক্ষার হলে গেলাম, না আমাদের না একটা অমিতাভ বাবু আমায় ক্ষমা করবেন, আমি এখানে আপনাকে থামাচ্ছি। আমরা এখন ওই প্রত্যেকবার ওই মাধ্যমিক পরীক্ষার পরে আর হায়ার সেকেন্ডারি পরীক্ষার পরে রাইও মার্টিনের ওই বা বিভিন্ন, আমি নাম করছি না কারোর, বিভিন্ন সহায়িকা হাতে নিয়ে আমি বলতে শুনি আমি অমুকটা পড়েছি তাই তমুক হয়েছি। আমার ইচ্ছে করছে তারা যেন আজকের আলোচনাটা শোনেন। আপনি যেটা বলছিলেন। হ্যাঁ, পরিশ্রমের কোনো বিকল্প নেই অঙ্কিত, সত্যি পরিশ্রমের কোনো বিকল্প নেই, দের ইজ নো শর্টকাট। মানে এটা আমি অন্তর থেকে শিখেছি, আমার শিক্ষকরা শিখিয়েছেন, আমার বাবা শিখিয়েছেন, আমার পরিবার শিখিয়েছে যে কোনো শর্টকাট রাস্তা নেই। এবং ওই সময়টাতে ওই যে পড়াটা, ওটা আমার সারা জীবনের সঞ্চয় হয়েছে জানো। আমাদের সময় একটা 100 নম্বরের এসে লিখতে হতো, রিসার্চ মেথোডোলজি, একটা মানে গবেষণাপত্র, গবেষণা কিভাবে করবে তার পরিকল্পনা লিখে দেখাতে হতো। তো ফলে ওই 100 নম্বরের একটা এসে লিখবো, এটা ছিল সবার কাছে একটা ভয়ের কারণ। আমি সেই সময় গোর্খাল্যান্ড আন্দোলন এবং তার নতুন যে পর্ব, তাকে ভিত্তি করে একটি গবেষণাপত্রের কি পদ্ধতিতে আমি গবেষণা করব, তার জন্য কি কি বই পড়বো, কিভাবে সমস্যাকে লোকেট করব, এই সমস্ত কিছু লিখেছিলাম। এবং আমার ধারণা আমি ওতেই বাজিমাত করেছিলাম, আমার ধারণা, যেহেতু আমরা জানতে পারি না তারপর কিসে কি হয়। এবং তাতে আরো অবজেক্টিভ টাইপের 100 নম্বরের 200 নম্বরের প্রশ্ন আসতো। সেই অবজেক্টিভ টাইপের প্রশ্নের ভেতরে আমি অন্তত শিওর ছিলাম যে আমার 150 নম্বর উঠবেই। আমি যেভাবে পরীক্ষা দিয়েছিলাম অন্তত 150 পাবোই। পরীক্ষা দিয়ে যখন বেরিয়ে আসলাম, আমার মনে আছে ডিপার্টমেন্টে তো স্যারদের সঙ্গে, স্যারদের অনেকেরই মানে কি বলবো, ইগোর সমস্যা থাকে। কেউ একজন আমাকে বলেছিলেন, ওয়ান ব্লাইন্ড ম্যান লিডিং অ্যানাদার ব্লাইন্ড ম্যান টু এ বিগ কেভ। রেজাল্ট যখন বেরোলো, আমার মনে আছে সেদিন আমি আকাশবাণীতে রাতের ট্রান্সমিশনে অ্যানাউন্সমেন্ট করছি। আমাদের সেই সময় চাকরির খবর পড়তে হতো, সেটা পড়তে হতো এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকা থেকে। আমি এমপ্লয়মেন্ট নিউজ থেকে যে খবরগুলো পড়া হবে সেগুলো পেন দিয়ে মার্ক করে
স্টুডিওতে গিয়ে বসে দেখছি যে ইউজিসি নেটের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। খুব রোমাঞ্চকর গল্পটা, আমি বলতে খুব ভালোবাসি, সেই জন্য একটু বলি। রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, আমি দেখছি প্রচুর রোল নাম্বার তাতে প্রিন্ট করা আছে। আমি তখন চাকরির খবরটা পড়া শেষ হয়ে গেলে ওই একটা গান চলছে, ফেডারটা নামিয়ে দিয়ে আমি ডিউটি রুমে আসলাম। এসে বাড়িতে আমাদের ল্যান্ডলাইন ফোন ততদিনে চলে এসছে, ল্যান্ডলাইন ফোনে ফোন করে মাকে বললাম, মা আমার অ্যাডমিট কার্ডটা বার করে আমার রোল নাম্বারটা বলো তো। মা অ্যাডমিট কার্ড বার করে রোল নাম্বারটা বললেন। এবার ওই অনুষ্ঠানের ফাঁকে আমি পেপারটা খুঁজে যাচ্ছি, কোথাও রোল নাম্বারটা নেই। তাহলে যা, একটা চান্স চলে গেল, পরেরটা খুব ভালো করে দেবো। এবার যখন ট্রান্সমিশন শেষ হলো অনেক রাত, প্রায় 11:30, সমস্ত শাটডাউন করে আকাশবাণীর গাড়ি পৌঁছে দিয়ে যেত আমাদেরকে। তখন আকাশবাণী ভবন থেকে আমার বাড়িটা বেশ খানিকটা দূরে। কি মনে হলো সেদিনকে খবরের কাগজটা বগল দাবা করে নিয়ে চলে রওনা দিলাম বাড়ির দিকে। তো বাড়িতে এসে রাত্রে খাওয়া দাওয়ার পরে, তখন প্রায় 12:30 বাজে, খাওয়া দাওয়ার পরে ওই কাগজটা মেলে ধরেছি। এবার আমি দেখছি মা আমাকে রোল নাম্বারটা নয়, মা আমাকে রেজিস্ট্রেশন নাম্বারটা পাঠিয়েছেন। রোল নাম্বারটা মিলাতে গিয়ে দেখছি 7 নম্বরে আমার নাম। এবার ওই সারা সারা ভারতের প্যানেল বেরিয়েছে, তাতে 7 নম্বরে আমার রোল নাম্বার। কিরকম মানে আমি একটু কিরকম বিশ্বাস হচ্ছিল না। আমি বাবাকে ঘুম থেকে তুলে বললাম, বাবা বাবা নেটে রেজাল্ট দিয়েছে, আমার নাম উঠেছে। বাবা আর কিচ্ছু দেখলেন না, একেবারে তলায় খুদে খুদে অক্ষরে লেখা, প্রিন্টিং মিস্টেকের জন্য পেপার কর্তৃপক্ষ দায়ী নয়, শুধু এই লাইনটাই দেখলেন এবং বললেন এটা প্রিন্টিং মিস্টেক। ওই অত রাতে, মানে বিশ্বাস করো তখন উৎকণ্ঠায়, কি গভীর উৎকণ্ঠায় ভুগছি। অত রাতে ফোন করলাম, আমাদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তদানীন্তন রেজিস্ট্রার ছিলেন ডক্টর তাপস চট্টোপাধ্যায়, তার বাড়িতে। স্যার ফোন তুললেন, তুলে আমি বললাম, স্যার আমি অমিতাভ বলছি। হ্যাঁ বলো। স্যার নেটের রেজাল্ট হয়েছে। হ্যাঁ জানি। স্যার আমি কি পাস করেছি? বলে হ্যাঁ। তো স্যার আমি শিওর? বলে হ্যাঁ, কালকে ডিওর অফিসে এসে দেখে নিও। বলে অত রাত হয়ে গেছে, ফোনটা রেখে দিয়েছেন। আরে ভাই, পরদিন শনিবার, বিশ্ববিদ্যালয় বন্ধ, রবিবার বিশ্ববিদ্যালয় বন্ধ, উৎকণ্ঠার অবস্থাটা বোঝো। সোমবার দিন সকাল বেলায় বাবা 100 টাকা দিয়েছিলেন, আমার মনে আছে। সেই 100 টাকা দিয়ে একটা অটো রিজার্ভ করে বিশ্ববিদ্যালয়ে গিয়ে ডিওর অফিসের সামনে বসে আছি। ডিও আসেন না আসেন না আসেন না। 12:30টার সময় ডিও আসলেন, অফিস খুললেন। আমি দেখলাম তালিকায় আমার নাম। মানে কি বলবো, উৎফুল্ল হয়ে চিৎকার করতে করতে আমি রেজিস্ট্রারে ঘরে ঢুকে ওনাকে প্রণাম করছি। কি হয়েছে? ওনার কাছে তো প্রতি বছরই ছাত্রছাত্রীরা পাশ করে যায়, এটা আর এমন কি কথা? এবার যখন আমি বললাম, স্যার আমার এখনো পার্ট 2 পরীক্ষা বাকি আছে, আমি মানে পার্ট 2 এখনো হয়নি, তিনি বললেন কোর্স, মানে বাঙালদের মতো বলে বললেন কোর্স ওটা কি? এবার পিটির চাপড়ে টাপড়ে দিলেন। যাই হোক, তারপর পার্ট 2 পরীক্ষা হলো এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পদক পেলাম পার্ট 2, মানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তারপর এমফিল করলাম। পিএইচডি করবার, মানে এমফিল শেষ করতে করতেই আমি দার্জিলিং গভর্নমেন্ট কলেজে চাকরি পেয়ে গেলাম। প্রায় 2 বছর দার্জিলিং গভর্নমেন্ট কলেজে পড়িয়েছি। আমার জীবনের, শিক্ষকতা জীবনের সবচেয়ে সেরা স্মৃতি দার্জিলিং গভর্নমেন্ট কলেজ। বাবা যদি আমায় ছেড়ে চলে না যেতেন, আমি বোধহয় দার্জিলিং এর চাকরি ছাড়ার কথা কোনোদিন ভাবতাম না, সিএসসি কোনোদিন দিতামও না, আমি দার্জিলিং এই থেকে যেতাম। এত সম্মান পেয়েছি ওখানকার মানুষদের কাছ থেকে, অঙ্কিত বললে বিশ্বাস করবে না। সিনিয়র সিটিজেন থেকে একেবারে কচি বাচ্চারা, আমরা বিকেল বেলায় ফিরতাম, নমস্তে স্যার, গুড মর্নিং স্যার, গুড আফটারনুন স্যার, একেবারে ঝুঁকে পড়ে কতভাবে সম্মান জানাবেন, কথা বলতে কি ইতস্তত করছেন, যে একটা শিক্ষিত মানুষের সামনে দাঁড়িয়ে তারা কথা বলছেন, এই যে সম্ভ্রম বোধটা, এত মানে অন্তর থেকে কেমন একটা মানে স্বর্গীয় অনুভূতি হতো। সত্যি কথা বলতে কি, সে ম্যালে যাচ্ছি, সে ম্যালের লোকজন যারা আইডেন্টিফাই করতে পারছেন দূর থেকে হেসেন, এই মাথা ঝুঁকিয়ে অভিবাদন করছেন, কোথাও গিয়ে পৌঁছলে আগে জায়গা করে দিচ্ছেন। এত সম্মান পেয়েছিস, আমি ভুলতে পারি না। আর ওই মানুষগুলোকে তো ভুলতেই পারি না। ওই আমাদের ওই সিঙ্গামারি, মানে পাতলেবাসে হচ্ছে বিমল গুরুং এর বাড়ি, তার আগে সিঙ্গামারি বলে একটা জায়গা আছে, নর্থ পয়েন্ট কলেজ আর দার্জিলিং গভর্নমেন্ট কলেজের মাঝখানে। তার পোস্ট অফিসের নিচে একটা বাড়ি ভাড়া করে থাকতাম। আমার প্রতিদিনের অভ্যাস ছিল স্নান করা, বাঙালির যা অভ্যেস আর কি। দার্জিলিং এর চরম জলকষ্টের দিনেও আমার বাড়ির দরজায় সকাল হলেই, দরজা খুললেই দেখতাম কেউ না কেউ 1 বালতি জল ধরে রেখে দিয়ে গেছেন, কারণ তারা জানতেন স্যার প্রতিদিন স্নান করেন, সেটা শীত হোক, বর্ষা হোক, গ্রীষ্ম হোক, পাহাড়ের ওই কনকনে ঠান্ডার ভেতরেও স্যার স্নান করেন। তাই প্রতিদিন ওই জলকষ্টের মধ্যেও আমি 1 বালতি করে জল নিয়মিত পেয়েছি। আমার যিনি বাড়িওয়ালা ছিলেন, তিনি এত ভালোবাসতেন, মানে কখনো যদি কোনো গেস্টের কথা বলতাম, তিনি বলতেন, মানে তার ঘরের নিচের ফ্লোরে আমরা থাকতাম, তিনি সোজা উপরের ফ্লোরে ওনার গেস্ট রুম খুলে দিতেন।
ফলে যে আন্তরিকতা পাহাড়ে দেখেছি, ওইখানে ছাত্রছাত্রীদের ভেতরে যে আদর পেয়েছি, বিশ্বাস করো তখন মানে এই বিমল গুরুং, রোশন গিরিদের উত্থান পর্ব, টেবিল ঠুকে মানে নকল হতো। আমার মনে আছে আমার ছাত্ররা আমাকে একটা নাম দিয়েছিল, জিনিয়াস স্যার, এখনো কানে বাজে। এবার ওইখানে মানে নকল হতো, ওখানে নকলটা একটা মানে কালচার ছিল। জিএস মানেই সে আলাদা ঘরে বসে পরীক্ষা দেবে এবং সে অবধারিত নকল করবে, কোনো স্যারের কোনো কিছু বলার ছিল না। অথচ যেদিন যেদিন আমি ইনভিজিলেশনে থাকতাম, জিএস কোনোদিন আলাদা করে বসার জন্য দাবি করতো না। ওই মানে অবধারিত ভাবেই সকলের সঙ্গে বসে পরীক্ষা দেবে। মানে এইগুলো আমার প্রাপ্তি, জানো তো। আমি জানি না কেন কিভাবে সেটা পেয়েছি, আমি কি কারণে পেয়েছি আমি নিজেও জানি না, আমি এসবের যোগ্য ছিলাম কিনা জানি না। এত ভালোবাসা পেয়েছি দার্জিলিং এ, মানে সে আমার বলে হৃদয় ভরে আছে এখনো। যাই হোক, বাবা চলে গেলেন, ফলে একটা শূন্যতা তৈরি হলো বাড়িতে। তখন মা প্রায় একা। আমি কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা দিলাম এবং আমার এটাও মনে পড়ে, সে তখন অজিত বণিক ছিলেন চেয়ারম্যান কলেজ সার্ভিস কমিশনের। ভারতী মুখার্জি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, অমর্ত্য মুখোপাধ্যায় কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে, প্রদীপ সেনগুপ্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে, সারা পশ্চিমবঙ্গের 8খানা বিশ্ববিদ্যালয়ের সব নামি দামি প্রফেসররা, তারা সব বোর্ডে বসে আছেন। প্রশ্নের পর প্রশ্ন করে ছিঁড়ে ফেলেছিলেন সিএসসি তে, যেহেতু তারা জানতেন যে আমি অলরেডি একটা কলেজে পড়াচ্ছি, তবু কেন আবার অ্যাপিয়ার করেছি এই জায়গাটা থেকে। মানে আমি যেন মানে সত্যি সত্যি একটি বেকারের চাকরি নিয়ে নিচ্ছি, এরকম একটা অনুভূতি চলেই এসেছিল সকলের মধ্যে। মানে প্রশ্নে প্রশ্নে জর্জরিত করে দিলেন। এবং এক সময় আমি চেয়ার ছেড়ে উঠে গিয়ে দরজার পেছনে বোর্ড ওয়ার্ক করে একটি বিষয় এক্সপ্লেইনও করলাম। ইন্টারভিউ দিয়ে রাতের ট্রেন ধরবো, দেখছি আমার স্যার মানে প্রদীপবাবু ইন্টারভিউ বোর্ডে ছিলেন, তিনি কোনো প্রশ্ন করেননি। তাকে জিজ্ঞেস করলাম, স্যার কেমন কেমন শুনলেন স্যার? তখন বল, ভালো পরীক্ষা দিয়েছো। থ্যাংক ইউ স্যার বলে আমি আমার কামারে উঠে গেলাম, স্যার এসিতে উঠে গেলেন। প্যানেল যখন বেরোলো, পশ্চিমবঙ্গের 8টা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের প্যানেলের 1 নম্বরই আমার নাম ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয় আমার পরে নাম ছিল হচ্ছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়, যাকে নিয়ে একটা প্রবল বিতর্ক পরবর্তীকালে হয়েছে। তো এমন এবার ব্যাপারটা এসে দাঁড়ালো, আমার প্রথম পোস্টিং আসলো ক্যালকাটা ইউনিভার্সিটি প্যানেল থেকেই। আমি অস্বীকার করি, তাতে জয়েন করতে অরাজি হই। ফলে যেহেতু প্রথম জন ওই অপশন নিচ্ছে না, ফলে সেকেন্ড, থার্ড, ফোর্থ তাদের কাছে অপশন, অর্থাৎ ক্যালকাটা প্যানেল খুলে গেল, চালু হয়ে গেল তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া। এবার যতক্ষণ না প্রথম জনের রিক্রুটমেন্ট হচ্ছে, বাকিরা তো পাবে না। অতএব সব বিশ্ববিদ্যালয় তাকিয়ে আছে তাদের প্যানেলের টপ যার নাম, মানে আমি কোথায় জয়েন করব। এবার তারপরে বর্ধমান আসতো, আমি জানি মানে কি অর্ডারে আসতো। এরপরে বর্ধমান ইউনিভার্সিটি অফার করতো, আমি সেটাও রিজেক্ট করতাম। বিদ্যাসাগর, কল্যাণী, এইভাবে আসতো আর কি ঘুরে ঘুরে। তারপর অনেক পরে আসতো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিটাই নিতাম, এরকম আর কি। তো ফলে অত ওয়েট করতে হতো। সেই সময়টাতে আমি আমাদের শিলিগুড়ি কলেজের যিনি সেই সময় প্রিন্সিপাল ডক্টর জাহ্নবী ভূষণ বসু, তাকে গিয়ে বলি, স্যার এতগুলো লোককে ওয়েটিং এ রাখতেও খারাপ লাগছে, কিন্তু আমি জয়েন না করলে তো অন্য প্যানেলগুলোতে থেকেও কেউ জয়েন করতে পারবে না। আমি যত রিফিউজ করতে থাকবো একটা একটা করে বিশ্ববিদ্যালয় খুলবে। বরং যদি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিটা কোনোভাবে আগে খুলে দেওয়া যায়, আমি জয়েন করে গেলে বাকি সবগুলো একসঙ্গে খুলে যাবে, কারণ আমি তো জয়েন করে গেছি। তাহলে বাকি আর 1 নম্বরের কেউ অবশিষ্ট রইল না। তো উনি তখন অজিত বণিকের সঙ্গে যোগাযোগ করেন এবং অজিত বণিককে বলেন যে আমাকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি প্যানেলে যে কলেজগুলো আছে তার মধ্যে অপশন দিতে। এবং আমি প্রথমেই শিলিগুড়ি কলেজ পাই, আমি শিলিগুড়ি কলেজ অ্যাকসেপ্ট করি এবং তারপর বাকি যারা ছিলেন পরে তাদেরও জয়েনিং করবার সুযোগটা তৈরি হয়। এই আমার শিলিগুড়ি কলেজে যুক্ত হবার পর্ব। এবং তারপর থেকে ওই 2002 সালের ফেব্রুয়ারির 20 তারিখ জয়েন করেছিলাম শিলিগুড়ি কলেজ। এবং আমার মনে আছে ফেব্রুয়ারি 20 তারিখেই জয়েন করানোর একটা কারণ ছিল, 21 তারিখ অধ্যাপকদের মানে বিশ্ববিদ্যালয়ে যে আমাদের কোর্ট এবং কাউন্সিল হয়, সেই কাউন্সিলের ইলেকশনের ভোটার তালিকায় নাম তোলার শেষ দিন ছিল 21 তারিখ। তাই 20 তারিখ আমাকে জয়েন করানো হয় এবং ভোটার তালিকায় নামও ওঠে। 21 তারিখ থেকে কলেজে পড়াচ্ছি, 21শে ফেব্রুয়ারি 2002 থেকে কলেজে পড়াচ্ছি। এই ভালো মন্দ মিলিয়ে চলছে কলেজের পড়াশোনা। এখন বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আপনি একজন শিক্ষক। এখন কথা ওঠে যে ভালো ছাত্র যারা, তাদের বোধহয় রাজনীতিতে আসা উচিত নয়, এরকম একটা কথা ওঠে। আপনি নিজে এতক্ষণ ধরে যে কথা বললেন,
তাতে দেখা গেল কিভাবে আপনি রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছিলেন, এবং সমস্ত ক্ষেত্রে তাতে কোথাও আপনার যে একাডেমিক ক্যারিয়ার তাতে কোনো অসুবিধে হয়নি। আপনি কি বলেন আপনার ছাত্রদের? আমি রাজনীতি পড়েছি, রাজনীতি করেছি, রাজনীতি পড়ে করেছি, রাজনীতি করে রাজনীতি পড়ছি। আমি বিশ্বাস করি মেধাবী প্রত্যেকটি ছাত্রছাত্রীর এটা দায়িত্ব, আমরা যদি রাজনীতিতে না আসি, রাজনীতি যদি না করি, তাহলে ওই শনি পুজো কমিটির নেতারা, অপরাধের অন্ধকার গলি থেকে উঠে আসা লোকজন, তারা রাজনীতির জায়গাগুলো দখল করে নেবে। ওই ভ্যাকুয়ামটাতে তারা এসে ঢুকবে। বায়ু শূন্যতা থাকে না কোনো জায়গা, ফলে তারা এসে ঢুকবে ওই জায়গাগুলোতে। আর তখন কিন্তু রাজনীতিতে দুর্নীতি, মতাদর্শহীনতা, সংকীর্ণ স্বার্থ, হানাহানি যে ব্যাপক চেহারা নেবে, তখন কপাল থাবড়ে রাজনীতিকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। এটা আমাদের মনে রাখতে হবে যে দ্বান্দ্বিক প্রক্রিয়াতেই সমাজের বিকাশ হবে। সেই দ্বান্দ্বিক প্রক্রিয়াতে আমি কোন অবস্থান নেব, কোন ভূমিকা নেব, যদি সাবধানীর মতো নিজেকে গুটিয়ে রাখি, দূরত্বে রাখি, তাহলে এই গোটা ব্যবস্থাটা ক্রমাগত গড্ডলে চলে যাবে, ক্রমাগত খারাপের দিকেই চলে যাবে। তখন কল থাবড়ে কোনো ভূমিকা নেই। এইটা এক ধরনের কি বলবো, সুবিধাবাদী পন্থা, যে আমি দায় নেব না কিন্তু সুফল প্রত্যাশা করব। দায় নিতে হবে, ময়দানে নামতে হবে, মাঠে নামতে হবে, রাজনীতিটা করতে হবে, সোজা কথাটা সোজাভাবে বলতে হবে। আজকের তারিখেও যখন আমি ক্লাসে পড়াই, আমি সরাসরি এই সময়ের রাজনীতির উদাহরণ তুলে এনে বিভিন্ন বিষয়ে আলোচনা করি। আমি যখন কৌটিল্যের সাম দান দণ্ড ভেদ আলোচনা করি, তখন আমি জোট রাজনীতি সম্পর্কে পরিষ্কার উদাহরণ তুলে কথা বলি। যে চুরি করছে সেই চুরির কথা ক্লাসে উল্লেখ করতে আমি বিন্দুমাত্র ভয় পাই না, কারণ যদি অনেকেই বলেন এতে আক্রমণ নেমে আসতে পারে, কিন্তু আমার সত্যি সত্যি মনে হয় না আমার ছাত্ররা এতটাও দুর্বিনীত যে তারা সত্যটাকে অস্বীকার করতে পারে। এবং ঘটনা তাই ঘটেছে, প্রজন্মের পর প্রজন্ম ছাত্রকে পড়িয়েছি। এই তো প্রায় 10 বছর ধরে এই একই জায়গায় একই কলেজে, মানে পরিবর্তিত সরকারের আমলেও একই জায়গায় একইভাবে পড়িয়ে যাচ্ছি। রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বিভিন্ন টিভি চ্যানেলে বসে আমার মতামত আমি ব্যক্ত করছি। কখনো আক্রমণের শিকার হতে হয়নি, কারণ আমি যদি গণতান্ত্রিক হই, আমি পরিস্থিতিকেও গণতান্ত্রিক করে গড়ে তুলতে পারবো। আমি যদি অপরকে মত প্রকাশের সুযোগটা দিই, তাহলে নিঃসন্দেহে আমারও মত প্রকাশের জায়গাটা দিতে পারবো। আমি মত প্রকাশের জায়গা বা দায়িত্ব নেব না, তারপর বলবো যে মত প্রকাশের স্বাধীনতার পরিসরই নেই, এইটা বড় খারাপ জায়গা। এইটা বড় কি বলবো, এক ধরনের চালাকি করা হয়। তাই আমি প্রত্যেক ভালো ছাত্রছাত্রীকে বলবো, রাজনীতিতে এসো, রাজনীতিতে অংশগ্রহণ করো, জায়গাগুলো তোমাদের। রাজনীতিটা কোনো কেরিয়ার না হতে পারে। ওই যে একসময় বলা হতো রাজনীতি দেশ সেবা, আমি রাজনীতিকে দেশ সেবা অর্থেও দেখি না। আমার কাছে রাজনীতি প্রত্যক্ষভাবে সমাজ বদলানোর একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াতে সরাসরি ক্ষমতাতে যাওয়া লোকজনদের বদলে দেওয়া যায়। কারা কি স্বার্থে ক্ষমতাকে ব্যবহার করছেন সেটা বুঝে নিয়ে তাদের মধ্যে ওই ক্ষমতায় কারা যাবেন সেই জায়গাটাকে নির্ধারণ করা যায়। সুতরাং রাজনীতিতে যাওয়ার জন্য আমি প্রত্যেককে, প্রতি সময় আমার ক্লাসে সব ছেলেপেলেদের, মানে যত স্টুডেন্টরা পড়তে আসে, আমার সব ছানাপোনারা, তাদের সবাইকে বলি ইউ মাস্ট জয়েন রাজনীতি, না হলে রাজনীতি পড়ে কি করবে? তো মানে ওই কি বলবো, রবীন্দ্র রচনা বলি শোকেসে সাজিয়ে রাখার মতো ব্যাপার হয়ে দাঁড়াবে। ওই জিনিসটি করো না। তো আমি সবাই, যারা এই অনুষ্ঠান দেখছেন, তাদের ঘরে যে উজ্জ্বল মেধাবী তরুণেরা রয়েছে, তরুণীরা রয়েছে, তাদেরকে প্রত্যেককে বলবো এগিয়ে এসো, রাজনীতিতে যোগদান করো। এছাড়া আমরা রাজনীতির মুখ ঘোরাতে পারবো না। কোনোভাবেই উদ্ধার নেই, পালিয়ে কোনো রাস্তা নেই, পালিয়ে গেলে সমস্যার সমাধান হবে না। কিন্তু কিন্তু বিতর্ক তো আপনার পেছন ছাড়েনি। অধ্যাপনা জীবনের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সাথে দুর্বিনীত আচরণের অভিযোগ উঠেছে আপনার বিরুদ্ধে। কিভাবে দেখছেন সেই জায়গাটাকে? কি বলছেন? দেখো, না, শিলিগুড়ি কলেজে যখন এলাম, একটা অদ্ভুত চিত্র দেখেছিলাম যে উত্তরবঙ্গের সবচেয়ে নামকরা কলেজ বলেই উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে অনেক ছাত্রছাত্রীরা সেখানে পড়তে আসতো। এমন অনেক ছাত্রছাত্রী পড়তে আসতো যাদের কি বলবো, জীবন চর্যার মধ্যে আমি আমার কৈশোরকে দেখতে পাই, আমি আমার শৈশবকে দেখতে পাই। বড় অভাবী ঘরের ছেলেপেলে, হয়তো ফার্স্ট জেনারেশন লার্নার, তাদের কাছে প্রাচুর্য নেই, তাদের সচ্ছলতা নেই, তাদের মধ্যে কি বলবো, ওই জীবন ধারণের সামান্য উপকরণগুলোর অতিরিক্ত যেটুকু সঞ্চয় জমে, সেইটুকুকে তিলে তিলে জমিয়ে ছেলে বা মেয়েকে শহরের নামী কলেজে পড়তে পাঠায় বাবা মায়েরা। এবার ডামাডোলের পরিবেশে যদি তারা তাদের শিক্ষা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়, তাদের কারোর হয়তো প্রাইভেট টিউশন পড়ারও ক্ষমতা নেই। আমার একটি বড়লোক বা সচ্ছল পরিবারের ছেলে বা মেয়ে, সে টিউশন পড়ে হয়তো পরীক্ষাটা পাশ করে যাবে, কিন্তু আমার ওই প্রান্তিক অংশের বাচ্চাটা, তাকে শ্রেণীকক্ষের পাঠ থেকেই তুলে নিতে হবে মূল বিষয়, এবং সে তাই নিয়েই সে পরীক্ষাটায় বসবে। সুতরাং পঠন পাঠন যাতে নির্ঝঞ্ঝাটে হয়,
গোটা প্রক্রিয়াটা, পড়ানোর প্রক্রিয়াটা যাতে সুষ্ঠুভাবে হয়, তার জন্য শৃঙ্খলাটা ধরে রাখা বড় জরুরি। আর শৃঙ্খলার ব্যাপারে আমি বরাবর খুব কড়া অবস্থান নিয়েছি, কারণ ওই যে বললাম, দার্জিলিং গভর্নমেন্ট কলেজের মতো জায়গাতে, যেখানে সেই সময় গোর্খাল্যান্ড আন্দোলনের নতুন পর্ব মাথাচাড়া দিয়ে উঠছে, সেইখানে দাঁড়িয়েও আমি আমার নিজের ব্যক্তিগত জীবনের শৃঙ্খলা এবং ওই ছাত্রছাত্রীদের মধ্যে ওটাকে সঞ্চারিত করতে পেরেছিলাম। তাই শিলিগুড়ি কলেজে এসব গোড়া থেকে এই জায়গাটাকে সঞ্চারিত করার চেষ্টা করেছি। এবার সেখানে ওই যে বলছিলাম, শহুরে মানসিকতার বিভিন্ন মানুষেরা এসে যুক্ত হন, ফলে নতুন নতুন নানা রকম নিকনাম পেয়ে গেলাম। কেউ নাম দিলেন মর্টিন, সে সময় বিজ্ঞাপন হতো মর্টিন এসছে পালাও, মর্টিন এসছে পালাও। এবং ঘটনা, আমি কমন রুম ছেড়ে বেরিয়ে আসলেই দেখতাম পুরো করিডোর ফাঁকা হয়ে গেছে, যে যার ক্লাসরুমে ঢুকে গেছে, বসে গেছে, মাঠও প্রায় খালি হয়ে যেত। পরে নাম দিল AK-56, মানে যেহেতু অমিতাভ কাঞ্জিলাল, অতএব AK এটা স্যারদের অ্যাব্রিভিয়েট করে বলা হয়, তা আমার নামের সঙ্গে 56 জুড়ে গেল। তো যাই হোক, শৃঙ্খলার উপরে বরাবর গুরুত্ব আরোপ করেছে, তাতে ওই প্রান্তিক অংশের ছেলে মেয়েগুলো লাভবান হয়েছে। এই ক্যাম্পাসের হুটোপাটির গড্ডালিকা প্রবাহে ভেসে গিয়ে পড়াশোনার যে ক্ষতি হতে পারত, সেই ক্ষতির থেকে তারা বেঁচেছে। শ্রেণীকক্ষের স্ট্যাটিস্টিক্স করাতে করাতে কখনো কাউকে বকাঝকা করলাম, কিংবা একটু কড়া হয়ে গেলাম, বেঞ্চের ওপর দাঁড় করিয়ে দিলাম, এই সমস্ত কিছু নিয়ে ওই গোষ্ঠী রাজনীতির মতো করেই অভিযোগ কেন্দ্রীভূত করার চেষ্টা হয়েছে, প্রেস মিডিয়াকে ডাকার চেষ্টা হয়েছে। এবং সেই সময় আমাদের শহরে একটি রাজনৈতিক সভায় এসেছিলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তাকে প্রশ্ন করা হয়েছে যে কলেজের একজন অধ্যাপক, তিনি ছাত্রছাত্রীদেরকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে দিচ্ছেন, দুর্বিনীত ব্যবহার করছেন, আপনার কি অভিমত এ প্রসঙ্গে? তো তিনি সেই সময় আমার নামটি জানতে পেরে কি করে চিহ্নিত করে ফেলেছিলেন, স্মরণে আনতে পেরেছিলেন যে 1996 সালে মালদায় আমার সেই যুব উৎসবের সেই কৃতিত্বপূর্ণ রেজাল্টের কথা। এবং তিনি বলেন, ও আমার তো বিশ্বাস হয় যে ও নিজে একজন ভালো ছাত্র এবং নিজে একজন ভালো শিক্ষক, সুতরাং শ্রেণীকক্ষে ছাত্রদের সঙ্গে যে বিষয়টা করবে তাতে কোথাও অপরিণত কিছু থাকবে না। সাংবাদিকরা এরপর আর ঘাঁটাতে যাননি, বিষয়টা ওইখানেই ইতি টানা হয়। সেই সময় আমি বেশ কিছু নামী শিক্ষক, নামী অধ্যাপক এবং আমার সহকর্মীদের সহযোগিতা পেয়েছি। কলেজে ওই একটাই সংকট এক সময় তৈরি হয়েছিল, কিন্তু আমি এখনো আজকের তারিখেও কিন্তু এই শৃঙ্খলার ব্যাপারটাতে বরাবর জোরালো ভাবে জিনিসটাকে সুনিশ্চিত করতে চাই, কারণ বিশ্বাস করি শৃঙ্খলা ছাড়া সত্যি সত্যি কোনো কিছু লাভ করা যায় না। আমার থিয়েটারের গ্রুপেও কিন্তু এই শৃঙ্খলাকে আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে, অত্যন্ত কি বলবো, মর্যাদার সঙ্গে তাকে সামনে রাখার চেষ্টা করি। আচ্ছা, আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনাকে আমরা দেখতে অভ্যস্ত, আপনাকে আমরা দেখি বিভিন্ন টিভি চ্যানেলে সন্ধ্যের আলোচনায় আপনাকে আমরা পাই। তো সেখান থেকে আজকের যে আলোচনা সেটা অবশ্যই একটু ভিন্নতর, কিন্তু আমি আপনার কাছে কিছু রাজনৈতিক কথাবার্তা অবশ্যই আনতে চাইব। আমি কোনো পার্টিকুলার পয়েন্টে যেতে চাইছি না। আমি যেটা জানি, মানে আমরা যেগুলো শুনে বড় হয়েছি, আমরা যেগুলো শুনছি এখন, বামপন্থীরা 34 বছরের রাজত্বে সব সর্বনাশ করে দিয়ে গেছে, এইরকম একটা ন্যারেটিভ সমস্ত জায়গায় আলোচিত হয়ে থাকে। বামপন্থীরা 34 বছরে কি করেছেন তা নিয়ে বামপন্থীদের বক্তব্য আছে, সেটা তারা বলেন। যারা অবামপন্থী তারা তাদের বক্তব্য বলেন, আমি সেই সমস্ত জায়গায় যাচ্ছি না। আপনার কাছে বামপন্থীদের 34 বছরে 5টি ভালো কাজ কি বলবেন আপনি? আমি শুরুই করব নিজেকে দিয়ে। বামফ্রন্টের ভালো কাজ জানি না, বলে চিহ্নিত করা ঠিক হবে কিনা জানি না, কিন্তু আমি জানি আমি বামফ্রন্ট জামানার ফসল। তারা যে শিক্ষার বিকেন্দ্রীকরণ করেছিলেন, একেবারে হতদরিদ্র মানুষকেও শিক্ষার আলোকে নিয়ে এসেছিলেন, পঞ্চায়েতের মাধ্যমে তাদের হাতে রাজনৈতিক ক্ষমতা তুলে দিয়েছিলেন, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে মানুষের অংশগ্রহণকে সুনিশ্চিত করেছিলেন, দুর্নীতিমুক্ত একটা সমাজ সংস্কৃতি তৈরি করবার দিকে অগ্রসর ছিলেন, সাম্প্রদায়িকতাবিহীন, ধর্মান্ধতাবিহীন পশ্চিমবঙ্গে প্রজন্মের পর প্রজন্ম আমরা অতিবাহিত করেছি। কোনটাকে বাদ দেব? কেউ বুকে হাত দিয়ে আজকে অস্বীকার করতে পারবেন? বামফ্রন্ট আমলে কয়েকটা দাঙ্গার কথা বলতে পারবেন? বামফ্রন্ট আমলে গ্রামীণ মানুষ যে ক্ষমতা পেয়েছিল তার আগে কোন সরকার পেরেছে এই এমন করে দিতে? শিক্ষার এই বিস্তার, সার্বজনীন ভাবে একেবারে প্রান্তিক অংশের মানুষের কাছে শিক্ষা পৌঁছে যাচ্ছে, ক্ষমতা পৌঁছে যাচ্ছে, অর্থনৈতিক উন্নয়ন পৌঁছে যাচ্ছে, সম্ভব হয়নি।
বামফ্রন্টই করেছে, নইলে আমার মতো ছেলেরা তো হারিয়েই যেত। আমরা উঠে এসেছিলাম ওইখান থেকে, এরকম ভাবার কোনো কারণ নেই যে আমার বাবা বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেই আমার উঠে আসা সম্ভব ছিল। আমি আমার মতো আরো অনেক অনেক মানুষকে আমার প্রজন্মে দেখেছি যাদের উঠে আসার সম্ভবত সুযোগই হতো না, ওই জি হুজুর মাই বাপ বলেই তাদেরকে হয়তো জীবন কাটিয়ে দিতে হতো। ওই প্রান্তিক জীবনেই চাষার ছেলে চাষা হয়েই থাক, রিক্সাওয়ালার ছেলে রিক্সাওয়ালা হয়েই থাক, এই জায়গাটাই থেকে যেত তাদের ভবিতব্য। তো সেখান থেকে তারা আমার পাশের আসনটিতে এসে বসছে, গবেষণা করছে, বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে, নামি দামি পত্রিকায় তাদের গবেষণাপত্র প্রকাশিত হচ্ছে। এই সবটাই তৈরি হয়েছে বামফ্রন্টের আমলে, যে সুস্থিত একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেছি তার কারণে। এত ব্যাপক আকারের রাজনৈতিক সন্ত্রাস, এত ব্যাপক আকারের সাম্প্রদায়িক সন্ত্রাসের পরিস্থিতি ছিল নাকি? স্বাভাবিকভাবে আমরা নিশ্চয়তার জীবন কাটিয়েছি। হ্যাঁ, অনেক অভাব ছিল, অভাব তো থাকতেই হবে, আমরা কোনো স্বর্গরাজ্যে বসবাস করি না, আমরা কোনো আইডিয়াল সিচুয়েশনের মধ্যে নেই। একটা সরকার কখনোই আমাদের সব দাবি দাওয়া, সব প্রয়োজনীয়তা মিটিয়ে দিতে পারে না রাতারাতি, এমনকি 34 বছরেও পারে না, পারেনি বামফ্রন্ট। কিন্তু এই কথা তো বলতেই হবে, যেটা যেটা পেয়েছিলাম লড়াই করে আমাদের পূর্বসূরীরা, পূর্ব প্রজন্ম, যে জায়গায় যে সুস্থিতি দিয়েছিলেন রাজ্যের মানুষের, আইন শৃঙ্খলা থেকে শুরু করে, সাম্প্রদায়িক বিন্যাসের দিক থেকে শুরু করে, সংস্কৃতি শিক্ষার অগ্রগতি থেকে শুরু করে, প্রান্তিক মানুষের ক্ষমতায়ন, প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠার দিক থেকে, সেসব কই, কোথায় গেল? আর যখন দাঁত হারিয়ে গেছে, মানুষ তবু কতগুলো ক্লিশে স্লোগানকে মুখে মুখে আওড়াচ্ছে। আজকেই সকালবেলায় আনন্দবাজার পত্রিকায় নাম করেই বলি, পড়ছিলাম, কি হাস্যকর এদের, মানে এই যে ডিসকোর্স, সোশ্যাল ডিসকোর্স, সামাজিক আলোচনা এরা তুলে ধরে। একদিকে তারা খবর দিচ্ছে যে তৃণমূলে নতুন জোয়ার আসছে, নতুন করে সংগঠিত হচ্ছে, সৎ মানুষদের পিকে তুলে নিচ্ছেন এবং সৎ মানুষেরাই তৃণমূলে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে বলছেন বিজেপি ক্ষমতাশীল হচ্ছে, বিজেপি নতুন প্রত্যাশা জাগাচ্ছে। আর বামফ্রন্টের ব্যাপারে, সিপিএম এর ব্যাপারে লিখছে সিপিএম এর সদস্যপদ নবীকরণ কমে এসছে, তরুণ প্রজন্ম আর সিপিএম মুখ হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন হচ্ছে সিপিএম এর দলটা কি তাদের সদস্যপদ নবীকরণের যাবতীয় তথ্য নিয়ে গিয়ে প্রফুল্ল সরকার স্ট্রিটে আনন্দবাজারের অফিসে পৌঁছে দিয়ে আসে? এই যে গাঁজাখুরি গপ্প ছেপে মানুষের মনে এই দূরত্বটাকে তৈরি করার অনবরত প্রয়াস, মানুষ যদি এইগুলোকে অবজার্ভ করে, দেখে, বস্তুনিষ্ঠভাবে পরিস্থিতিকে পর্যালোচনা করে, তাহলেই বুঝতে পারবে কোনটা মানুষের অনুকূলে, কোনটা মানুষের বিপক্ষে। এই সুগার কোট করে আজকে যা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, তার বিষময় পরিণাম আজকে সামাজিক স্তরে, রাজনৈতিক স্তরে, সাংস্কৃতিক স্তরে, সাম্প্রদায়িক স্তরে যে গভীরে চলে গেছে এই বিষ, কয়েক প্রজন্ম লাগবে একে পুনরুদ্ধার করতে, কয়েক প্রজন্ম লাগবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আজকে এই ছাত্র রাজনীতির নামে যে দুর্বিনীতদের, যে দুর্বৃত্তদের ক্যাম্পাসে তাণ্ডব করতে দেখি, বেকার যারা কর্মসংস্থান খোঁজার বদলে তাদেরকে যে গোষ্ঠী দ্বন্দ্বে, সিন্ডিকেটে জড়িয়ে পড়তে দেখি, এদের চোখ থেকে সম্ভ্রম কেড়ে নিল কারা? শিক্ষকের কলার ধরে মাঠের মাঝখানে টেনে নিয়ে এসে হিড়হিড় করে পেটাচ্ছে, অধ্যাপিকার মুখে জগ ছুঁড়ে মারছে, টিচারকে থাপ্পড় মেরে দিচ্ছে যাদবপুরের ল্যাবে ঢুকে। কারা এরা? কারা? এমন ছিল নাকি আমার শিক্ষাঙ্গন? কেউ বলতে পারবে? এই 34 বছরে শিক্ষক প্রহিত হয়েছেন ছাত্রদের হাতে, কটা এমন উদাহরণ দিতে পারবে? অথচ এগুলো নিত্যকার ঘটনা হয়ে গেছে আজকে। যে তরুণ আজকে রাস্তার মোড়ে স্বাধীনতা দিবসের দিন মঞ্চের পেছনে যুবরাজ এবং মহারানীর ছবি টাঙিয়ে রেখে তার সামনে অশ্লীল কুৎসিত চটুল হিন্দি গানের সঙ্গে নাচে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়ন রুমে মদ খেয়ে খালি গায়ে অর্ধ উলঙ্গ হয়ে নাচে, সেগুলো আবার সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়। এসব ছিল নাকি? কি ছিল আমাদের? হ্যাঁ, শিল্প নিয়ে অনেক বক্তব্য, বামফ্রন্টের আমলে শিল্প চলে গেছে, নতুন শিল্প আসতো। কৃষিতে ছিলাম দেশের সেরাদের তালিকায়, কোথায় এসে দাঁড়িয়েছে আজকে? কোথায় কর্মসংস্থান? এসএসসি, প্রাইমারি রিক্রুটমেন্ট, মাদ্রাসা কমিশনের কথা তো না হয় বাদই দিলাম, গ্রুপ সি, গ্রুপ ডি চাকরি, কোথায় এসে দাঁড়ালাম? হ্যাঁ, বিশ্বায়নের যুগে চুক্তিভিত্তিক চাকরি বাড়বে, এ কথা জানা কথা। বামফ্রন্ট যদি ফিরে আসে এখনই রাতারাতি চাকরির বন্যা বইয়ে দেবে, এমনটাও হয়তো নয়,
কিন্তু যেগুলো চলে গেল, কাদের জন্য গেল, কিভাবে গেল, তলিয়ে দেখবো না? তাই স্বাভাবিকভাবেই যারা এই 34 বছরকে নিয়ে আজকে বাঁকা কথা শোনান, জানবেন এই ডামাডোলে তারা হয় অর্থগতভাবে নয় পদের দিক থেকে লাভবান হয়েছেন, তাই 34 বছরকে গালি দিচ্ছেন। সাধারণ মানুষ কিন্তু বিগত 9 বছরে কোথাও কিছুতে লাভবান হননি, তাই 34 বছরকে গালি সাধারণ মানুষে দিচ্ছে না, দিচ্ছে এক শ্রেণীর ওই কি বলবো মিডিয়া, যারা লাভবান হয়েছে সরকারি বিজ্ঞাপন থেকে শুরু করে তাদের মামা চাচারা বিদেশ ভ্রমণে গেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে প্লেনে করে। স্বাভাবিকভাবেই এগুলো বুঝতে খুব একটা আলাদা মেধার দরকার হয় না, খুব সহজ। না, কোনো খারাপ জিনিস কি নজরে পড়েনি? বামফ্রন্টের 34 বছরে কোনো খারাপ কিছু কি চোখে পড়েনি? একটাও না। সত্যি কথা বলতে কি, খারাপ ঠিক আমি বলবো না। কি জানো তো, আমার মনে হয়েছে যে বামফ্রন্ট একটা সময়ের পরে যখন এই যে শিল্পায়নের বিষয়টাকে নিয়ে ভাবনা চিন্তায় নিয়ে আসলো, তখন একটা ট্রায়াল অ্যান্ড এরর মেথড তাকে প্রয়োগ করতে তার মধ্যে দিয়ে চলছিল, এবং সেক্ষেত্রে মানুষ আমাদের অনুগত আছেন, মানুষ আমাদের সঙ্গেই আছেন, এ বিষয়ে একটা অতিরিক্ত আত্মবিশ্বাস কোথাও কাজ করছিল, যে অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে সম্ভবত ওপর তলা থেকে নিচ তলার খোঁজ খবরগুলো ঠিকঠাক পৌঁছচ্ছিল না, এবং জানা যাচ্ছিল না কটা তারকেশ্বর লোহার তৈরি হয়েছে উত্তরবঙ্গের চা বাগানে, কটা লক্ষণ শেড তৈরি হয়েছে হলদিয়াতে, নেতাইয়ে কটা দুর্বিনীত শাসকের প্রাসাদ গড়ে উঠেছে, শাসক দলের নৈকট্যে থেকে কটা প্রাসাদ গড়ে উঠেছে। এই খোঁজগুলো বোধহয় ঠিক মতো পৌঁছচ্ছিল না, পৌঁছলে অতি সহজেই অতি অল্পেই সেই ডানা ছেঁটে দেওয়া যেত, তো পৌঁছচ্ছিল না। ফলে দল ওই যখন উন্মুক্ত হয়ে গেল, অনেক বেশি মানুষকে সদস্য পদ দেওয়া হচ্ছিল, তখন এই যে ঢুকে পড়া বৈপ্লবিক রাজনৈতিক সংস্কৃতির অনভ্যস্ত কিছু মানুষ পার্টির ক্যাডার হয়ে গেলেন, লিডার হয়ে গেলেন, তারাই পার্টির শৃঙ্খলাটাকে আগে নষ্ট করলেন। বামফ্রন্টের দলগুলোর ভেতরের যে আভ্যন্তরীণ শৃঙ্খলা তাকে নষ্ট করলেন। যখন শৃঙ্খলা নষ্ট হয়ে যায়, তখন সেই দলে নীতি আদর্শকে কার্যকর করার রাস্তাটা থাকে না। যখনই সরকার মতাদর্শগত ভাবনার দ্বারা পরিচালিত হয়ে, জনকল্যাণের কথা দ্বারা পরিচালিত হয়ে কোনো একটা পরিকল্পনা উদ্যোগ নিতে চাইছেন, তখন শৃঙ্খলায় অনভ্যস্ত লোকজন খানিকটা কি বলবো বিপদ গুনলো, তাতে আমার স্বার্থটা পূরণ হবে তো, এবং সেগুলোকে যথাযথভাবে তৃণমূল স্তর পর্যন্ত কার্যকর করার ক্ষেত্রে তাদের মধ্যে মনোভাব, প্রতিক্রিয়াশীল ব্যক্তি, মানে ব্যক্তি মানুষ চরিতার্থ করবার ইচ্ছা, এগুলো আমরা দেখতে পেয়েছি, যার ফলে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। বলা হয়েছে সরকার নেতারা সব উদ্ধত, নেতারা সব মানুষের সঙ্গে উচিত ব্যবহার করেন না। উদাহরণ দিয়ে বলতো কাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে? সত্যি কথা বলতে কি জানো তো, আমি আমার বাবাকে দেখেছি, আমি কি বলবো বামপন্থীদের সব তাবড় তাবড় নেতৃত্বদের দেখেছি, তাদের ভেতরে ব্যক্তিত্বের যে দাপট ছিল, জোর ছিল, সেই জোর স্বাধীনতা সংগ্রামীদের মনোবলের সামিল। তার কারণ তারা প্রত্যেকে ছিলেন 100% খাঁটি এবং সৎ মানুষ। সততার জোর এমনিই থাকে। তো স্বাভাবিকভাবে সততার জোরকে কেউ ঔদ্ধত্য বলে দিচ্ছেন, তার মানে গরিষ্ঠ সংখ্যক সমাজ দুর্নীতিকে মূল ধারার সোশ্যাল কালচার বলে স্বীকার করতে আরম্ভ করেছে। অর্থাৎ দুর্নীতিটাকে গা সওয়া এবং সৎ মানুষদেরকে উদ্ধত বলে ব্র্যান্ড করে আলাদা করে দাও, বিচ্ছিন্ন করে দাও মানুষ থেকে, এই চক্রটা কাজ করতে আরম্ভ করেছে সমাজের মধ্যে। কিন্তু এই ডিসকোর্সটা, এই আলোচনাটা সেই সময় যদি সতর্কতার সঙ্গে তুলে নিয়ে আসা যেত, তাহলে হয়তো পরিস্থিতি এতটাও জটিল হয়ে পড়তো না আজকের তারিখে। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আত্মশুদ্ধি, আত্মসমালোচনা যা কিছু বামপন্থীরা করেছেন, যেভাবে করেছেন, তার একটা ফলিত দিক থাকা দরকার ছিল। ফলিত দিক কিন্তু তুলনামূলকভাবে ততটা চোখে পড়েনি জনগণের। ফলিত দিকটা, অর্থাৎ যাদেরকে বাদ দিতে হবে, ছেঁটে ফেলতে হবে, সেই প্রক্রিয়াটা কি কারণে যেন একটু দীর্ঘসূত্রিতায় পড়ে যাচ্ছিল।
স্বাভাবিকভাবেই যে কটা বহিষ্কার, যে কটা কি বলবো সাসপেনশনের ঘটনা সেই সময়কালে আমরা দেখতে পেয়েছি, সেটা সম্ভবত পর্যাপ্ত হয়ে উঠছিল না। তাই অভিযোগ তুলে নিয়ে আসা সহজ হচ্ছিল বাজারে মিডিয়াগুলোর পক্ষে। মানুষের আস্থা আস্তে আস্তে সবাই দেখতে পাচ্ছিল যে দুর্নীতি একটা ফেনোমেনা হয়ে যাচ্ছে গোটা দুনিয়া জুড়ে। মানুষ এটাকে গা শোয়া বলে মনে করে নিল। তাই এই দুর্নীতিবাজদের আজ রমরমা, ক্ষমতায় বসে র্যান্ডম মিথ্যে কথা বলে, নির্লজ্জের মতো হাত পেতে টাকা নেয় জনগণকে পরিষেবা দিতে। এই জায়গায় এসে দাঁড়ালাম আমরা, কি করা যাবে? বর্তমান রাজ্য সরকারের হাজারো খারাপ দিক আপনার আলোচনায় আমরা শুনতে অভ্যস্ত রোজকার টেলিভিশন ডিবেটে। আমি রাজ্য সরকারের কথা বলছি এই মুহূর্তে। সেখানে দাঁড়িয়ে একটাও ভালো দিক নেই। হ্যাঁ, আছে আছে আছে, স্বীকার করতেই হবে। এই রাজ্য সরকার একটা বাঘের পিঠে ভারী চমৎকার চেপে বসেছে, কিন্তু ওই বাঘটাকে নিয়ন্ত্রণ করতে জানে না বলে বাঘটা ওকে খেয়ে ফেললো। সেটা হচ্ছে আমলাতন্ত্র। আমাদের বামফ্রন্ট সরকার কিন্তু আমলাতন্ত্রের ওপরে তেমন ভাবে নিয়ন্ত্রণ কায়েম পুরোপুরি করতে পারেনি। আমলারা অনেকাংশেই কিন্তু কি বলবো এই বামপন্থী সরকার ব্যবস্থার সঙ্গে সহগামী হয়ে ওঠেননি। কেন্দ্র সরকারের সুতোর টানে এমন অনেক অন্তর্ঘাতমূলক ভূমিকা আমলারা রেখেছেন আমাদের রাজ্যে, যা শেষ পর্যন্ত কিন্তু এই সরকারের অনেক সরকারি উদ্যোগকে, অনেক ভালো সরকারি উদ্যোগকে জনগণের কাছে পৌঁছতেই দিল না। এই যে কন্যাশ্রী, এটা কি? এ তো বামফ্রন্টের আমলে চালু করা ইনসেন্টিভ টু গার্ল চাইল্ড। এই যে সাইকেল দেওয়া, কি মানে ইয়ের সবুজ সাথী নাম দেওয়া হয়েছে, তো বুদ্ধবাবুর সময় প্রচলিত ছিল। এই আমলারা তাকে প্রচারের আলোকে আসতে দিল না। মমতা ব্যানার্জি কিন্তু এই আমলাদের নাকে দড়ি দিয়ে প্রথম দিন থেকে আমলাদের ওই ইগোর বেলুনটা ফাটিয়ে দিয়েছেন। না, এখানে আমি একটু জানতে চাইবো, আমলারা প্রচারের আলোকে আসতে দিল না মানে? সরকার তো, আমি যতটুকু জানি, সরকারি বিজ্ঞাপন সরাসরি যায় প্রচার মাধ্যমে, সেখানে আমলারা আসতে দিল না। আমার কাছে এটা বোধগম্য। কি ভাষায় প্রচার হবে, কতটা প্রসারিত হবে, কতটা জায়গায় প্রচারিত হবে, পরিমাণগত এবং গুণগত মান আমলারাই, যারা পলিসি মেকার, তাদের হাতে থাকে। মানে ব্যাপারটা হয় কি, সাংসদ, বিধায়ক, সরকার, তারা একটি নীতির মূল ফ্রেমটা তৈরি করে দেয়। তার ভেতরকার যে ছোট ছোট নীতিগুলো, যে ধাপে ধাপে ওই মূল নীতিকে কার্যকর করতে গেলে যতগুলো ধাপে তাকে বিন্যস্ত করতে হবে, এই কাজটা করে আমলারা। আইনের বডিটা তো লেখেন তারা। আমি ধরো বলে দিলাম যে আমার রাজ্যে কন্যা ভ্রূণ হত্যা করা হলে শাস্তি দেওয়া হবে, এটা ব্রড প্রিন্সিপাল সরকার তৈরি করে দিল। কিন্তু কি শাস্তি দেওয়া হবে, কত দিনের শাস্তি, কত দিনের, এগুলো সব আমলারা ডিটেইল করেন। এই ডিটেইলটা করবার সময় তারা চালাকি করে ভাষার কারিগরিতে বাম সরকারের দৃষ্টিভঙ্গি থেকে ঘুরিয়ে তাকে একটা অন্য ডিরেকশন দিয়ে দিয়েছেন, যা অনেক ক্ষেত্রেই আইনের ফাঁক দিয়ে অপরাধীদের বেরিয়ে যাওয়ার রাস্তা করে দিয়েছে। ফলে যে সরকার জনকল্যাণকামী হয়ে উঠতে চাইছিল, আমলাদের একটা অংশের কি বলবো বিরুদ্ধতার কারণে, দেখো না, যেই জন্য সরকার ডিগবাজি মারার পরে কতগুলো আমলা গিয়ে ভিড়লো বলতো এই নতুন সরকারের চেহারাতে। এই মনীশ গুপ্ত, যার নির্দেশে ওই 21শে জুলাইয়ের ঘটনা, তিনি হয়ে গেলেন তৃণমূলের মন্ত্রী। কি করে? রাজপাল সিং। আমরা কার কথা বলবো? এক উদাহরণ তুলে তুলে নিয়ে আসবো। এই আমলা শ্রেণী, উপেন বিশ্বাস থেকে শুরু করে সব, এই আমলা শ্রেণী কি করে তৃণমূলের এত ভেতরে চলে গেল? তাহলে এরা এতদিন সরকারের ভেতরে, বামফ্রন্ট সরকারে যখন ছিলেন, কি ভূমিকা পালন করেছেন? সরকারটাকে মনে প্রাণে তারা তাদের সরকার বা তাদের মাধ্যমে সরকারের ভূমিকা যথাযথভাবে পালিত হোক, এই জায়গায় তারা কোনোদিনই ছিলেন? তো ফলে স্বাভাবিকভাবেই এই সংকটটা, এই আমলাদের ঘাড়ে কিন্তু বামফ্রন্ট কোনোদিন চড়ে বসতে পারেনি। সরকার এবং বামফ্রন্ট, অর্থাৎ রাজনৈতিক দল, ফ্রন্টটাকে ধরে রাখা, ফ্রন্টে পলিসিগতভাবে আলোচনা করে তাকে সরকারের নীতি হিসেবে রূপান্তরিত করা, এই কাজটা করতে গিয়ে যতটা মনোনিবেশ করতে হয়েছে সরকারকে, যতটা মনোনিবেশ করতে হয়েছে পার্টিগুলোকে, বামফ্রন্টের অন্তর্ভুক্ত পার্টিগুলোকে, আমলাতন্ত্র উপরে কায়েম করতে গিয়ে কিন্তু, মানে নিয়ন্ত্রণ কায়েম করতে গিয়ে কিন্তু বেশ খানিকটা শিথিলতা থেকে গেছে। এটা স্বীকার করার কোনো জায়গা নেই। অবশ্য এমন নয় যে পুরো অংশটাই ব্যর্থ ছিল, কিন্তু মমতা ব্যানার্জি এসে প্রথমেই তার দেহের ভাষায়
প্রকাশ করে দিয়েছেন আমলাদের তিনি কি চোখে দেখেন। তিনি তার হাওয়াই চপ্পলের চেয়ে বেশি দাম আমলাদের দেননি কোনোদিন। বইমেলার গেটে গাড়ি পৌঁছতে 3 মিনিট দেরি হলে চাপকে ছাল চামড়া তুলে দিতে হয়। এই তুমি কি করছিলে, সবাইকে তুমি তুমি করে কথা, এই রাজীব তুমি এটা দেখে নাও। এই যে আচরণটা, কর্তৃমূলক আচরণটা, এবং আমলারাও জি হুজুর করে যাচ্ছেন, এই হচ্ছে বাঘের পিঠে চড়ে বসা। তিনি যদি সত্যি একজন বিচক্ষণ শাসক হতেন, বুদ্ধিমত্তা সম্পন্ন শাসক হতেন, এই পরিস্থিতিটাকে তিনি অসাধারণভাবে তার অনুকূলে প্রবাহিত করতে পারতেন। কিন্তু ওই যে বলছিলাম, তার মধ্যে মেধার, মানে সত্যি কথা বলতে কি প্রশাসকের মেধা তার নেই, যেই জন্য এখন আমলারা তাকে কাঠপুতুল বানিয়ে ফেলেছে। তাকে সামনে রেখে পেছন থেকে আমলারা পুরো ব্যবস্থাটাকে, তার দুর্নীতি থেকে শুরু করে তার সাফল্য সবটাই এই আমলাদের পথে আসছে। তিনি তার মন্ত্রীদেরও বিশ্বাস করেন না। মাননীয় মুখ্যমন্ত্রী তার মন্ত্রীদের, তার দলের নেতাদের কাউকে বিশ্বাস করেন না, যতটা বিশ্বাস করেন এই আমলাদেরকে। এবং আমলা শ্রেণীর যারা তার মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন তাদেরকে তিনি যতটা বিশ্বাস করেন, তার নিজের দলে তার যারা তার সঙ্গে রাজনীতি করে উঠে এসছেন তাদেরকেও তিনি অতটা বিশ্বাস করেন না। একই প্রশ্ন এবারে আমি যদি নিয়ে যাই কেন্দ্রীয় সরকারের দিকে। কেন্দ্রীয় সরকার, তারা 10 বছর হয়ে গেল ক্ষমতায়, 10 বছরের বেশি সময়। তাদের যে কার্যক্রম, খারাপটা আপনি বলেন, সবসময় শুনি বিভিন্নভাবে আপনার কাছ থেকে আমরা জানতে পারি। ভালো কোনো কিছু চোখে পড়ে? 15ই আগস্টের ভাষণে কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন যে দেশের স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব আসছে, কারণ তারা আনছেন, আমি বলি হচ্ছে আসলে একটা রাষ্ট্র ব্যবস্থাকে কর্পোরেটাইজেশন করা হচ্ছে। আমি সেইখানেই আসতে চাইছি। আমি বলতে চাইছি পরিষ্কার করে যে কথাগুলো উনি বলেছেন, আমরা আলোচনার সময়টা হয়তো একটু পার করে যাচ্ছি, কিন্তু আমি তবু আলোচনাটা নিয়ে যেতে চাইবো এগিয়ে। আমার মনে হয় দর্শক বন্ধুরা সেটাই চাইছেন। সেখানে দাঁড়িয়ে আমি আপনার অনুমতি সাপেক্ষে একটু কথা আমি বলতে চাইবো। এখানে স্বাধীনতা দিবসের দিন, সে স্মৃতি সকলেরই মনে উজ্জ্বল, লালকেল্লা থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন আসছে, যা ভারতের স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু বিপ্লব আনবে। প্রত্যেক দেশবাসীর স্বাস্থ্য পরিচয় পত্র থাকবে। কিভাবে দেখছেন আপনি? ভোটার পরিচয় পত্র আছে, আধার কার্ড আছে, পত্র দিয়ে কি যায় আসে? স্বাস্থ্যের অধিকার, সেটাই জানতে চাইছি। মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়াটাই হচ্ছে পরিবর্তন আপনার কাছে আসছে মনে হচ্ছে আপনার কাছে? আমি আবার বলছি তো, স্বাস্থ্যের অধিকারকে মৌলিক অধিকারের তালিকাভুক্ত করা হোক। যদি তা করা হয় তাহলে এই সরকার কেন, পরবর্তী সকল সরকার সেই মৌলিক অধিকারের স্বীকৃতি দিয়ে স্বাস্থ্যের অধিকারকে গ্যারান্টি দিতে বাধ্য থাকবে। তা না করে স্বাস্থ্যের অধিকারকে, পরিষেবার এই যে কর্পোরেটাইজেশন, অর্থাৎ তোমার কাছে একটি কার্ড থাকতে হবে এবং এই কার্ডটি পাওয়ার জন্য মরিয়া হয়ে দেশবাসীকে ছোটাছুটি করতে হবে, এই যে সামগ্রিক ব্যবস্থাটা, সমস্ত ব্যবস্থাটা মানে জনগণকে ব্যবস্থার পেছনে ছোটানো হচ্ছে। যেটা ছিল ব্যবস্থা জনগণের পেছনে ছুটবে, জনগণের কাছে পৌঁছে যাবে, এবার জনগণকে ছুটতে হচ্ছে। এই আমার জিএসটি ফাইলটা রেডি হলো তো, এই আমার আধার কার্ডটা তৈরি হয়ে গেল তো, এই আধার কার্ড প্যান কার্ড যুক্ত করা হয়েছে তো, এই আমার গ্যাস লিঙ্কটা, মানে গ্যাসের কানেকশনটা ব্যাংকের সঙ্গে যুক্ত করা হয়েছে তো, জনগণকে ছোটানো হচ্ছে। এই আমার নোটটা এক্সচেঞ্জ করা হয়েছে তো, এই আমার স্বাস্থ্য কার্ডটা তৈরি হলো তো, জনগণকে ছুটিয়ে মারছেন। সবকিছু লিংক করতে গিয়ে কোথাও যেন মানুষ আসল সমস্যাগুলো থেকে নিজেদেরকে, সেই যে লিংক, সেটা হয়তো তারা হারিয়ে ফেলছেন, তারা হয়তো হারিয়ে যাচ্ছেন। এটাই তো হচ্ছে চমকের রাজনীতি, এটাই তো চমক। একটা ফ্যাসিস্ট সরকার ঠিক এইভাবেই অনবরত চমক দিতে থাকে। আইদার পলিটিক্যাল, মানে স্টেটিস্ট পলিসিতে চমক, অর তার যে মানে রাজনৈতিক উইং গুলো আছে তারা অনবরত এমন এমন বোকা বোকা অবৈজ্ঞানিক ভুতুড়ে কথা বলবে, যা নিয়ে মিডিয়া এবং জনমানুষে একটা বড় সময় চর্চা চলতে থাকবে। এই চর্চার সময়টুকুর ভেতরে সরকার তার আখেরটা গুছিয়ে ফেলবে, তার কার্য, মানে এই যে দেখো আমরা সারা দেশ কোভিড 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 করে যাচ্ছি, আতঙ্কিত হয়ে আছি, সোশ্যাল ডিস্টেন্সিং পালন করছি, সেই সময় কতগুলো বন্দর, বিমানবন্দর বেসরকারীকরণ হয়ে গেল বলতো। রেলের চেহারাটা কি, সরকারি গ্রুপ ডি এবং সি পরীক্ষার জন্য নতুন বোর্ডের সিদ্ধান্ত হলো, এই সবটা মিলিয়ে নিজেদের আখের কিন্তু তারা ঠিক, তারা যে ম্যানিফেস্টোকে সামনে রেখে ক্ষমতা এসেছিল, আমি 370 তুলে দেবো কাশ্মীর থেকে, আমি অভিন্ন ট্যাক্স ব্যবস্থা চালু করব, আমি নাগরিকত্ব আইন সংশোধন করব, যা তারা ম্যানিফেস্টোতে বলেছে একের পর এক কার্যকর করে গেছে এই ডামাডোলটা তৈরি করে। কিন্তু
না, আমি রাম অমিতাভবাবু মন্দিরে আপনার সাথে এখানে একটু ডিফার যে কারণে করতে চাইবো, ম্যানিফেস্টো যদি কেউ পালন করে সে তো খারাপ নয়, সে তো ভালো কথা। তারা জনগণকে যে হচ্ছে প্রতিশ্রুতি দিয়েছেন 100 সেই বার প্রতিশ্রুতি তারা পালন করছেন। আপনারা যখন সেটা হচ্ছে বলেন, আমরা যখন সকলে বলি ম্যানিফেস্টোটা 15 কাদের লক্ষ টাকা ম্যানিফেস্টো। এলো কিনা, 15 লক্ষ ঠিক টাকা এলো কিনা, আমি ওই সেখানে তো জায়গাটাতেই এটাও প্রশ্ন লোকে করতে বলবেন। চাইছি, হুম। ম্যানিফেস্টোটা কাদের ম্যানিফেস্টো? এই ম্যানিফেস্টো কি জনগণের দাবি? জনগণের দাবিকে প্রতিফলিত করে? আসমুদ্র হিমাচল ভারতবর্ষ চেয়েছে কাশ্মীরের থেকে 370 ধারা রদ হয়ে যাক, যদিও উত্তর পূর্বের অন্যান্য রাজ্যগুলোতে 371 ধারা বহাল তবিয়তে আছে। আমাদের সারা আসমুদ্র হিমাচল ভারতবর্ষ, কচ্ছ থেকে কোহিমা, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা চেয়েছে এই সিএএ আইন আসুক এবং অমুসলিম সমস্ত শরণার্থীদের অন্য দেশ থেকে তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হোক। এগুলো কি জনগণের দাবি ছিল? এ তো নাগপুরে আরএসএস এর সদর দপ্তরে তৈরি হওয়া দাবি। কোভিডের চিকিৎসা দিতে পারছেন না, প্রতিষেধক কবে পাবো আমরা তার নেই ঠিক, তা নিয়ে বিজ্ঞান গবেষণার দিকে যতটা তৎপরতা দেখানো দরকার সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেই। রাম মন্দিরের শিলান্যাস আসমুদ্র হিমাচল চেয়েছে। সুতরাং ম্যানিফেস্টোকে সাকসেসফুল করার প্রশ্নটা তাদের রাজনৈতিক সাফল্য বলে দেখতেই পারি আমরা, কিন্তু প্রশ্ন হচ্ছে ম্যানিফেস্টোটার কোয়ালিটিটা কি, ম্যানিফেস্টোটা আমি কাদের ম্যানিফেস্টো। আমি এখানে যে কথাটা বলবো, ওই দিন 15ই আগস্ট লালকেল্লায় দাঁড়িয়ে 15ই আগস্ট 1947 আমাদের দেশ স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। সেই লালকেল্লায় দাঁড়িয়ে উনি এই 15ই আগস্ট 2020 বলছেন স্বাধীনতা দিবসের যে অনুষ্ঠান, সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন 10 দিন আগে অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো হয়েছে, শতাব্দী প্রাচীন বিতর্কের শান্তিপূর্ণ সমাধান হয়েছে, দেশবাসীর আচরণ ও ভূমিকা অভূতপূর্ব এবং তা ভবিষ্যতের অনুপ্রেরণা। আপনারও কি তাই মনে হয়? এই যে দেশবাসীর প্রেরণা, এবং মানে এইখানটাতে আরেকটু এক্সটেন্ড করেই আমি এই কথাগুলোকে বলবো যে খুব দুর্ভাগ্যজনক জানো তো, যখন একটা রাষ্ট্র ব্যবস্থা মানে একটা ফ্যাসিস্ট শক্তির হাতে পড়ে তখন গণতন্ত্রের সমস্ত স্তম্ভের ভেতরে ক্ষয়গুলো দেখা দেয়। এরা প্রথমে আগে রাজনৈতিক দলগুলোকে দুর্নীতিগ্রস্ত করে তোলে, সেই সুযোগে ক্ষমতা দখল করে, এবং তাই হয়েছে আমাদের মানে কংগ্রেসের ভেতরকার আভ্যন্তরীণ দুর্নীতি এবং মানুষ তাদের উপর ভরসা হারিয়ে ফেলেছিল। একই সঙ্গে তৃতীয় বিকল্প সেটাও খুব জোট বেঁধে উঠছিল না। এই পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে এরা ক্ষমতাতে এসছে, এসেই পার্লামেন্টটাকে দূষিত করেছে। বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম সাংসদরা শপথ গ্রহণের দিন কেউ জয় মা কালী, কেউ জয় শ্রীরাম, কেউ আল্লাহু আকবার, নারায়ে তাকবীর এই আওয়াজ দিন। ওটা ওটা পার্লামেন্ট না মানে ধর্মীয় খোঁয়াড়। এবং তার মানে প্রধানমন্ত্রী ঢুকছেন সেখানে মাথা ঠেকিয়ে, আচ্ছা ঠিক আছে আমি ধরে নিলাম মাথা ঠেকানোটা শ্রদ্ধার একটা জেস্চার, হতেই পারে, তিনি করতেই পারেন। তো প্রশ্ন হচ্ছে সেখানে কি কি ধরনের কি বিষয়ের উপর আলোচনা হবে? পার্লামেন্টকে বাইপাস করে যে সমস্ত নীতি নির্ধারণ করা হচ্ছে সবটা মিলিয়ে পার্লামেন্টের ব্যাপক অবনমন। সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে দেখো, মানুষ যাকে ভরসা করবে সেই সুপ্রিম কোর্ট আজকে এমন জায়গায় যে সে নিজের আত্মসম্মান বাঁচাতে আদালত আদালতের মানে কি অবমাননার মামলা করে হুমকি দিতে চাইছে গোটা দেশকে। এবং কি মানে প্রশান্ত ভূষণ যে দুটো টুইট করেছিলেন তাতে অন্যায্য কি বলা আছে। সমালোচনা করেছেন তিনি ব্যক্তি বোবদে সাহেবের, যিনি 50 লাখ টাকার ওই হার্লে ডেভিডসন বাইকে বিজেপি নেতার ছেলের বাইকের উপর চড়ে বসলেন, মাথায় হেলমেট নেই, মুখে মাস্ক নেই করোনা পরিস্থিতিতে। তার মনে হলো না এই ছবিটা সারা দেশে ছড়িয়ে পড়লে তার ভাবমূর্তি কি হবে। যাদের ভাবমূর্তির ওপর ন্যায়পীঠের ভাবমূর্তি তৈরি হয়, কি অপরাধ করেছেন তার বিরুদ্ধে ক্রিমিনাল কন্টেম্পটের চার্জ নিয়ে আসলো। প্রশান্ত ভূষণ বললেন যখন মানে আজ থেকে 100 বছর পরে এই আজকের দিনটাকে মূল্যায়ন করা হবে যে জরুরি অবস্থা জারি না করেও কি করে দেশের গণতন্ত্রের সর্বনাশ করা হয়েছিল, তখন আদালতের ভূমিকাও খতিয়ে দেখা হবে। কি অপরাধ করেছেন তিনি বলে? সত্যি সত্যি তো আদালত বলছে দেশের অধিকাংশ মানুষ যেহেতু বিশ্বাস করে যে রাম ঈশ্বর এবং অযোধ্যায় তার জন্ম হয়েছিল, তাই ওখানে রাম মন্দির বানানোটা সরকারের দায়িত্ব। বিশ্বাস করে মানে গ্যালিলিওর যুগের কথা শুনছি। অধিকাংশ মানুষ যেহেতু বিশ্বাস করে যে পৃথিবীটা স্থির, সূর্য তার চারিদিকে ঘুরছে, অতএব গ্যালিলিও আপনি কারাবরুদ্ধ হন, নতুবা নাকে খত দিয়ে বলুন আপনি যা বলেছেন ভুল। 21 শতকে দাঁড়িয়ে বিশ্বাস, এই যে ন্যায় বিচার ব্যবস্থা দাঁড়িয়ে থাকে ওই সার্কামস্টান্সিয়াল এভিডেন্সেস এর ওপরে, সেখানে সার্কামস্টান্সিয়াল এভিডেন্সের স্বল্পতাতে বিশ্বাসের প্রশ্নকে সামনে কোনো যুক্তি নেই।
বিশ্বাস, স্বাভাবিকভাবেই আদালতের এই সমস্ত ভূমিকা এবং তারপর সেই সমস্ত বিচারপতিরা তারা যেখানে পুনর্বাসন পাচ্ছেন রাজ্যসভা টাভাতে, পরিষ্কার একটা আতাত কোথাও যেন তো দেখা তো দিচ্ছেই। স্বাভাবিকভাবেই এই সবটা মিলিয়ে আমাদের রাষ্ট্র ব্যবস্থার যে ব্যাপক অবনমন ঘটেছে। না, আমি আরো দুটো বিষয় তুলে আনতে চাইবো পার্টিকুলারলি। সেই দিন ওই 15ই আগস্টের ভাষণটা আসলে আমি কেন, সারা ভারতবাসী হয়তো শুনেছেন, কারণ এটা সকলে ভালোবেসেই শোনেন যে কি কথা আজকে আসতে যাচ্ছে, হয়তো নতুন কোনো ভবিষ্যতের দিশা আমরা দেখতে পাচ্ছি। সেখানে দাঁড়িয়ে যে কথা আমরা শুনলাম, উনি ভোকাল ফর লোকালের কথা বললেন। ভোকাল ফর লোকালের কথা অনেকটা এমন শোনালো যেন সেই নতুন করে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে, নতুন করে সেই বিদেশি পণ্য বর্জন করো, দেশের পণ্য বেশি বেশি করে কিনতে হবে, এই জাতীয় একটা কথা আমরা শুনতে পেলাম। আবার এটাও দেখলাম উনি বলছেন ভারতবর্ষ এগিয়ে চলেছে কারণ এফডিএ পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। মেলাতে পারলাম না, মানে এফডিএ বলতে আমি যতটুকু জানি আমাদের দেশের মধ্যে বিদেশিদের বিনিয়োগ। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। হ্যাঁ, আবার 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 এখানে যেটা, সরি আমি ভুল বললাম, এফডিআই। আবার আমি এখানে যেটা উনি বলছেন যে দেশীয় পণ্যের কথা, দেশীয় পণ্য সকলকে নিতে হবে। তাহলে হিসাব কোথায় মিলছে? না ওই তো বললাম, সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ছে, আবার দেশীয় পণ্য নিতে বলছেন, হিসাব তো মিলছে না। তুমি জ্যোতিষীর কাছে যদি যাও, জ্যোতিষীরা কি পদ্ধতিতে হাত দেখে জানো? আমরা স্ট্যাটিস্টিক্স এর ভাষায় প্রবাবিলিটি স্যাম্পলিং করি, সেই প্রবাবিলিটির ভাষাতে। অর্থাৎ কিনা জ্যোতিষীরা পর পর তোমাকে 10টি স্ববিরোধী কথা বলে যাবেন। প্রথম কথাটা স্ববিরোধী কথা বলবেন 20 নম্বর বাক্যে, দ্বিতীয় কথাটি স্ববিরোধী বাক্যটি বলবেন 18 নম্বর বাক্যে। তুমি ঠিক ওর ভেতরে যে কথাগুলো মিলবে তুমি সেটাকে এই তো তাই তো ঠিক বলছে তো এইভাবে গ্রহণ করে নেবে, যেটা ঠিক তার বিপরীত কথা তুমি বাইপাস করবে। কারণ তুমি তো এসছই ভক্তি সমর্পণ করে যে এই জ্যোতিষী মানুষটি ভবিষ্যৎ দেখতে পারেন। ফলে তুমি যুক্তিবোধ দিয়ে তার স্ববিরোধী দ্বিতীয় কথাটা আচ্ছা আপনি এই সময়টাতে জানুয়ারি মাসে খুব অসুস্থ ছিলেন না? এটা তুমি জানুয়ারি মাসে তোমার প্রতিক্রিয়া দেখে জ্যোতিষী বুঝে নিলেন না উনি ভবিষ্যৎবাণীটা ঠিক করেননি। হ্যাঁ মানে ওই আর কি, মানে ধরেন ওই মানে ডিসেম্বরের দিকটাতে খুব মানে সমস্যা, পেটের সমস্যা, একটা জলবায়ুতে এক মানুষ কি কি ধরনের রোগে ভুগতে পারেন এ সম্পর্কে সার্বিক একটা ধারণা থাকলেই জ্যোতিষী হওয়া যায়, এমন কিছু বড় ব্যাপার না। যাই হোক, তো ঠিক একই আমি রকম আরেকটা দুটো কথা কথা তুমি বলে যাও, যার যেটা কানে তোলার সে সেটা তুলে নিয়ে উদ্বাহু হয়ে নাচবে। আমার না, দেশে এখন আপনি যে কথাটা বলছিলেন যে আমাদের যে করোনার বিরুদ্ধে, কোভিডের বিরুদ্ধে আমরা ঠিক করে লড়তে পারছি না, কিন্তু প্রধানমন্ত্রী তো 15ই আগস্টের ভাষণে বলছেন যে আমরা আত্মনির্ভর, আমরা ইতিমধ্যেই আমরা সমস্ত কাজকর্ম করে ফেলেছি। আমরা আমাদের যে মাস্ক এবং অন্যান্য যে সমস্ত যে N95 মাস্ক, এটা আমরা কিছুদিন মানে ওনার কোট কিছুদিন আগে পর্যন্ত আমরা N95 মাস্ক, পিপিই, ভেন্টিলেটর বিদেশ থেকে আমদানি করতাম, আর এখন শুধু দেশের চাহিদা পূরণই নয়, এগুলো উৎপন্ন করে অন্যান্য দেশকেও সহায়তা করছে ভারত। অথচ আমি জানি না আমার গ্রামে আমি কতজনের নাকে মাস্ক দেখতে পাই, আমি জানি না। মানে আপনার কি মনে হচ্ছে কেন এই সমস্ত কথার অবতারণা? প্রথম কথা, ভারতে উৎপাদিত এই সমস্ত সুরক্ষামূলক যে ব্যবস্থা, ভেন্টিলেশন মেশিন থেকে শুরু করে এই মাস্ক কারা কিনছে? ক্লোরোকুইনটা দরকার ছিল, আমেরিকা তো ঘাড়ের ওপর চেপে বসে ক্লোরোকুইনটা নিয়ে গেল। আমেরিকা কি আপনার ভেন্টিলেটর কিনতে আসবে, ভেন্টিলেশন মেশিন কিনতে আসবে? তাহলে কারা কিনছে? কিনছে আপনার চেয়ে দুর্বল রাষ্ট্রগুলো, যাদের কাছে এছাড়া কোনো উপায় নেই, এর চেয়ে সস্তায় আর তারা ভেন্টিলেটর অ্যাফোর্ড করতে পারছে না। এটা খুব গুরুত্বপূর্ণ খবর, এটা জানা দরকার আমাদের সবার, যে অক্সফোর্ডে আবিষ্কৃত করোনা ভাইরাসের যে টিকা, তার ভিত্তিতে এই মুহূর্তে পুনের সিরাম ইনস্টিটিউট লক্ষ লক্ষ কোটি কোটি ফাইল টিকা তৈরি করে ফেলেছে। ভারত যে কোনো সময় তাকে বাজারজাত করতে পারে, কিন্তু ভারত তাকে বাজারজাত করছে না। তার কারণ রাশিয়া ঘোষণা করে দিল যে তারা টিকা বার করে ফেলেছে, এবং সেই রাশিয়া মানে ভ্লাদিমির পুতিনের কন্যার উপরে তাকে প্রয়োগও করা হয়ে গেল। ভারত পারছে না কেন? না, আমেরিকাতে এখনো ঘোষণা হয়নি, যে বড় দাদা এখনো সিগন্যাল দেননি। দাদা যেদিন সিগন্যাল দেবেন যে হ্যাঁ আমার দেশের বিজ্ঞানীরাও বার করে ফেলেছে, এইবার এটাকে ছাড়া যেতে পারে, ভারত তখন নিজেরটা বার করবে। এতটাই বশংবদ হয়ে আজকে আমার রাষ্ট্র চলছে। সিরাম ইনস্টিটিউটের ইয়েতে গিয়ে কেউ দেখুন,
এই এত বিপুল মাত্রায় উৎপাদন তারা করছে কোন কোন আত্মবিশ্বাসের বলে? এবং তারা বলছে যে ওই যে থার্ড লেভেল টেস্ট আছে সেই টেস্টটা খুব দ্রুত সম্পন্ন করে প্রক্রিয়াটা বাজারে নিয়ে আসতে হবে। তারা প্রস্তুত, বিপুল বিনিয়োগ করে তারা অলরেডি তৈরি করে ফেলেছে। অর্থাৎ কিনা তারা সাফল্যটা জানে, কিন্তু আমাদের রাষ্ট্রপ্রধানদের বুকের পাটা নেই সেটা জোর গলায় দাপটের সঙ্গে বলবেন যে হ্যাঁ ভ্যাকসিন আমরা পেয়ে গেছি, আমরা ভারতবাসীকে বাঁচাবার জন্য সেই ভ্যাকসিন চালু করে দিচ্ছি। রাশিয়া পারে, আমরা পারি না, এই বসংবদ থাকার কারণে। ফলে একটি ফ্যাসিস্ট রাষ্ট্র, তার রাষ্ট্রপ্রধান তিনি এমন কথার জাগলারি প্রতিবার করবেন। আচ্ছা, গতবার তো লালকেল্লা থেকে তিনি বলেছিলেন ভারত নাকি $5 লক্ষ অর্থনীতিতে ঢুকে যাবে, $5 বিলিয়ন ইকোনমিক গ্রুপে ঢুকে যাবে ভারত। এবার জিজ্ঞেস করলে বোধহয় বলতেন ওই তো করোনা হলো তো সেই জন্য সব সারা পৃথিবীর অর্থনীতি ঢুকছে তাই আমরা ঢুকে না গেলাম। না, জিজ্ঞাসাটা করবে কে? জিজ্ঞাসা করবার তো কোনো সুযোগ নেই। আমি যেমন আপনার সাথে কথা বলতে পারছি, আমরা তো সেভাবে তার সাথে কথা বলতে পারি না। জিজ্ঞাসা করবার কোনো সুযোগ নেই। উনি যা বলবেন সেটাই আমাদের শুনতে হবে, জিজ্ঞাসা করবার কোনো জায়গা নেই। তাকে তার প্রশ্নপত্র আগে দিয়ে দিতে হবে, তবে তিনি উত্তর দিতে ক্যামেরার সামনে আসেন। তো ফলে সবটা মিলিয়ে এই যে বলছিলাম না, এই গোটা ব্যাপারটাই এক অদ্ভুত রকম জটিলতার মধ্যে আমাদেরকে এনে উপনীত করেছে। মানুষ আজকে এখন পর্যন্ত ওই ধর্মের আফিং খেয়ে বুঁদ হয়ে আছে বলে বিপদটাকে চিহ্নিত করতে পারছে না। এই বিপদ কিন্তু ব্যাপক আকারে আমাদের মাথার উপর। যখন মানুষ জাগবে তখন দেখবে তার আর নিজের কিচ্ছু নেই, তার পরনের কাপড়টি পর্যন্ত খুলে নিয়ে বেঁচে দিয়েছে এই সরকারটা। কিচ্ছু থাকবে না আমাদের রক্ষা কবচ। আরেকটা রিসেশন আসলে ভারতের ঘুরে দাঁড়ানোর জন্য কিচ্ছু থাকবে না, টোটাল নবরত্ন সেল হয়ে যাচ্ছে। আপনি তো শিক্ষক, জাতীয় শিক্ষানীতি এলো, কিভাবে দেখছেন খুব ছোট্ট করে? জাতীয় শিক্ষানীতি কি জানো তো? জাতীয় শিক্ষানীতি যেটা এসছে তাতে এত চমকদার কিছু কথা রয়েছে, যে চমকদার কথাগুলো বাস্তবায়ন বড় জটিল। সেটা কোনোদিনই মানে ভারতবর্ষের মতো দেশে পরিকাঠামোর বিকাশ না করে একে প্রবর্তন করাই যাবে না, কোনোভাবেই যাবে না। কিছু ব্যক্তিগত উদ্যোগের স্কুল কলেজ হয়তো তাকে প্রয়োগ করবার দিকে যাবে, কিন্তু সেক্ষেত্রে যে উচ্চ মূল্য দাঁড়াবে শিক্ষার, সাধারণ মানুষ তারপর শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হতে থাকবে। একটা স্কুল, সেই স্কুলে যদি কো কারিকুলাম এবং কারিকুলার দুটোকেই সমান গুরুত্ব দিয়ে পড়ানোর ব্যবস্থা করা হয়, তাহলে যে পরিমাণ শিক্ষক নিয়োগ করতে হবে, যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে হবে, যত ল্যাবরেটরি, যত হাতে কলমে শেখার কারখানা, কলকারখানা গড়ে তুলতে হবে, আমাদের স্কুলগুলোতে আছে নাকি? কতদিন তৈরি হবে? বলছে কেন্দ্রীয় উৎপাদনে জিডিপির 6% ব্যয় করবে কেন্দ্রীয় সরকার। এই মুহূর্তে 1.2% পার করে না, 6% কোথা থেকে করবে? তাহলে চেহারাটা কি দাঁড়াবে না, রাজ্য এবং কেন্দ্র যেহেতু যৌথ তালিকার বিষয় শিক্ষা, তাই রাজ্য সরকারের মোট বিনিয়োগ শিক্ষাক্ষেত্রে এবং কেন্দ্রীয় সরকারের বিনিয়োগ সবটা মিলিয়ে 6% হবে। তাহলে তো তাই আছে, তাই দিয়ে এত বড় বিপ্লব সাধিত হয়ে যাবে আমার দেশে? তাই এইগুলো চমক ছাড়া আর কিচ্ছু নয়। বাস্তবে তাকে কার্যকর করার জন্য যে ব্যাকআপটা দরকার, ইকোনমির যে ব্যাকআপটা দরকার, সেটাই তো নেই। অনলাইনে পঠন পাঠন হবে, কটা গ্রামে বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে এবং ইন্টারনেট প্রযুক্তি পৌঁছে গেছে, কটা বাচ্চার হাতে আজকে পৌঁছে দেওয়া গেছে অনলাইন পঠন পাঠনের জন্য উপযুক্ত ল্যাপটপ, ট্যাব বা মোবাইল ফোন। অনলাইনে পঠন পাঠনকে পপুলার করে দেবে কি পদ্ধতিতে হবে? ভুখানাঙ্গা একটা দেশে এত সহজ? ওই 100টা কি বলবো পঞ্চায়েতের মাধ্যমে 100টা শৌচাগার আমি তৈরি করে দিলাম, এবং মানে অদ্ভুত ব্যাপার, কথার বাক্য গঠনের মধ্যে দিয়ে কিভাবে তারা আমাদের দেশের ঐতিহ্যকে প্রতিদিন অপমান করে, সেইটা বোধহয় মানে তুলে ধরার জায়গা বা অবকাশ আছে, আমাদের প্রত্যেকের চিন্তা করার দরকার আছে। ভাবো তো, স্বচ্ছ ভারত মিশনের স্লোগানটা কি ছিল, প্রতীকটা কি ছিল? প্রতীক ছিল গান্ধীজির চশমা, চশমার একদিকে লেখা স্বচ্ছ, অন্যদিকে লেখা ভারত। যেখানে স্বচ্ছতা সেখানে ভারত নেই, যেখানে ভারত সেখানে স্বচ্ছতা নেই। স্লোগান কি দিল? যাহা শৌচ ওহা শৌচালয়, অর্থাৎ চিন্তা করার জায়গা হচ্ছে শৌচালয়। যারা চিন্তা করবেন তারা শৌচালয়ে থাকুন। বিচার, আপনার বিচার, যাহা সোচ, সোচের জায়গা কোথায়? বিচারের জায়গাটা কোথায়? সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো, সমস্ত বিদ্যাস্থানগুলো তাকে শৌচালয়ের বরাবর, ক্যাপশনটাই এত চমৎকার
শুনলে প্রাথমিকভাবে মনে হবে মাথায় আসলেই, আইডিয়া আসলেই শৌচালয় বানিয়ে ফেলো। না, উদ্দেশ্য হচ্ছে সমস্ত এই সোচ বা বিবেচনার কেন্দ্রগুলোকে ওরা এরকম বিষ্ঠা পুরিশ দিয়ে ভরিয়ে দেবে এবং সেই বিদ্যাস্থানগুলো হয়ে উঠবে শৌচালয়। অতি সূক্ষ্ম ভাবে এইটাকে, ওই যে আনন্দবাজার যেমন বলে না, ওই যে পড়তে হয় নইলে পিছিয়ে পড়তে হয়, এই পিছিয়ে পড়তে হয় কথাটা তো দ্বিবিধ, মানে একদিন পিছিয়ে গিয়ে পেপারটা কালেক্ট করে নিয়ে হলেও পড়তে হয়, অর্থাৎ পড়াটা অনিবার্য এই অর্থেও বলতে হয়। আর না পড়লে পিছিয়ে পড়তে হয়, মূল স্রোত থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে পড়বেন। এই যে দর্থে কথাটাকে ব্যবহার করা, এই এই কথাগুলো, এই এই বাজারি শক্তি, এই ফ্যাসিস্ট শক্তিগুলো খুব চমৎকার ভাবে এইগুলোকে কয়েন করে। এই সমস্ত কিছু থেকে একটু সরে যায়, একটু সরে যায়। আপনি ব্যক্তি হিসেবে, আসলে আমি একটু চেষ্টা করছিলাম, মানে যেটা করতে গিয়ে অনেকটা সময় লাগলো, এবং এই সময় লাগাটা সার্থক বলে আমার মনে হচ্ছে, এবং দর্শকরাও সে কথাই বলছেন, যেই যেই ভরসায় আমি অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাচ্ছি আর কি। এখন ঘটনা হচ্ছে, আমি আপনার ব্যক্তি জীবন সম্পর্কে কিছুটা জেনেছি। যদি কেউ লক্ষ্য করে থাকেন তারা বুঝতে পারবেন আমি ধীরে ধীরে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর অমিতাভ কাঞ্জিলালের কাছে গেছিলাম। আমি এবারে আসতে চাইবো আবৃত্তিকার অমিতাভ কাঞ্জিলাল। তিনি আবৃত্তি করেন, তিনি খুব ভালো কবিতা বলেন এবং তিনি নিজেও লেখেন। তার কবিতার সমজদার আমি দেখেছি, আমি নিজে যেহেতু কর্মসূত্রে আমায় ঢাকায় থাকতে হয়, আমি দেখেছি বাংলাদেশে তার একটা বেশ বড় সংখ্যক মানুষ তার কবিতা শুনতে চান, তারা আবৃত্তি শুনতে চান। একটি কবিতা কি শুনতে পাই? বেশ, আমি কবিতা নয়, কবিতার অংশ পড়ে শোনাই, কারণ এই পাঠটা আজকের তারিখে খুব জরুরি বলে মনে হচ্ছে আমার কাছে। কিভাবে বলবো, সরাসরি উপস্থাপনায় চলে আসি। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের বন্দনা অংশটুকু পরিবেশন করি। সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি বীর বাহু চলি যাবে গেলা জমপুরে অকালে। কহ হে দেবী অমৃত ভাষিণী, কোন বীর বরে বরি সেনাপতি পদে পাঠাইলা রণে পুনঃ রক্ষকুল নিধি রাঘবারি। কি কৌশলে রাক্ষস ভরসা ইন্দ্রজিৎ মেঘ নাদে অজেয় জগতে উর্মিলা বিলাসী নাসী ইন্দ্রে নিঃশঙ্কিলা। বন্দী চরণারবিন্দ অতি মন্দমতি আমি, ডাকি আবার তোমায় শ্বেত ভুজে ভারতী। যে মতি মাত বসিলা আসিয়া বাল্মীকির রসনায়, পদ্মাসনে যেন যবে খরতর স্বরে গহন কাননে ক্রৌঞ্চ বধূ সহ ক্রৌঞ্চে নিষাদ বিঁধিলা। তেমতি আইসি দাসে দয়া করো সতী, কে জানে মহিমা তব এ ভবমণ্ডলে। নরাধম আছিল যে নর, নরকুলে চৌর্যে রত, হইল সে তোমার প্রসাদে মৃত্যুঞ্জয় যথা মৃত্যুঞ্জয় উমাপতি। হে বরদে তব বরে চোর রত্নাকর কাব্য রত্নাকর কবি, তোমার পরশে সুচন্দন বৃক্ষ শোভা বিষবৃক্ষ ধরে। হায় মা, এ হেন পুণ্য আছে কি এ দাসে, কিন্তু যে গো গুণহীন সন্তানের মাঝে মূঢ়মতি, জননীর স্নেহ তার প্রতি সমধিক। উর তবে উর দয়াময়ী বিশ্বরমে, গাইব মা বীর রসে ভাসি মহাগীত। উরি দাসে দেহ পদচ্ছায়া, তুমিও আইসো দেবী তুমি মধুকরী কল্পনা। কবির চিত্ত ফুল বন মধু লয়ে রচ মধু চক্র, গৌড়জন যাহে আনন্দে করিবে পান সুধা নিরবধি। আমি কেবল বন্দনার অংশটুকু উপস্থিত করলাম, এবং আমার মনে হয় মাইকেল এই অংশে যে সংকল্প উচ্চারণ করেছেন, এই সংকল্প এই মুহূর্তে আমার সারা দেশের সমস্ত শিল্পী, সমস্ত বুদ্ধিজীবী, সমস্ত শিক্ষক সকলের হওয়া উচিত। আমাদের গাইতে হবে বীর রসে ভাসি মহাগীত,
আমাদের তুলে আনতে হবে আমাদের ইতিহাসের সেই সত্য যার উপর গেরুয়ার রং লেপে দিয়ে তাকে বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাল্মীকি যে কাজ করে গেছেন, আমার পূর্বজ, আমাদের চেতনার নির্মা যারা, তিনি রবীন্দ্রনাথ হন, তিনি সুকান্ত হন, নজরুল হন, যেই হন, তারা যে কাজ করে গেছেন প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়ে সত্যি কথাটা বলবার, সেই কাজ আমাদের করতে হবে। যদি বাল্মীকি পারে তাহলে মাইকেলও পারবেন। এই প্রত্যয় থেকে মাইকেল ভারতীর আশীর্বাদ চেয়েছিলেন, সরস্বতীর আশীর্বাদ চেয়েছিলেন। আজ প্রতিটি শিল্পী, প্রতিটি সংগ্রামী মানুষকে আত্মবলে বলিয়ান হয়ে এই জায়গায় এগিয়ে আসতেই হবে যে ভারতের ইতিহাস বিকৃতির যে চেষ্টা চলছে, যে বিকৃত মস্তিষ্করা আজ ভারতের ক্ষমতায় বসে আছে, তাদের বিরুদ্ধে এই দানবের তরে, মানে দানবের বিরুদ্ধে সংগ্রামের তরে আমাদের প্রস্তুত হতেই হবে। আর সেই প্রস্তুতির জন্য এই গীত, এই মহাসঙ্গীত কালের কণ্ঠে উচ্চারিত হচ্ছে, তাকে প্রতিধ্বনিত করবার দায় আমাদের প্রত্যেকের। আমি আসলে আমাদের অনেক দর্শক বন্ধু অনেক কমেন্ট করেছেন। আমি কারো কমেন্ট, কারো নাম কিচ্ছু উচ্চারণ করতে, কারণ আমরা যদি সেদিকে যাই তাহলে এই মূল আলোচনা হয়তো বিঘ্নিত হবে। হয়তো তারা অনেকেই প্রাসঙ্গিক কথা, প্রাসঙ্গিক প্রশ্ন উত্থাপন করেছেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভীষণভাবে দুঃখিত যে সেই দিকে আমি আজকে একটু দেখতে পারিনি। একজন তো ক্ষোভই প্রকাশ করলেন যে আমার কোনো প্রশ্ন আপনি নিলেন না। একটা অনুরোধ, আপনার এই লাইভ ভিডিওটি যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাতে প্রচারে আনা যায়, অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের মতো করে ছড়িয়ে দিতেই পারেন। সে স্বাধীনতা আপনাদের হাতে রয়েছে। আপনারা নিজেদের ওয়ালে শেয়ার করতে পারেন, আপনারা নিজেদের মতো করে এটি ছড়িয়ে দিতে পারেন আপনাদের সকলের মধ্যে। আমি যে কথাটায় আসতে চাইবো, আমরা আবৃত্তিকার ডক্টর অমিতাভ কাঞ্জিলালকে দেখতে পেলাম একটু আগে। তিনি নাট্যকার, নাট্য পরিচালক এবং অভিনেতাও বটে। তার নিজের দল রয়েছে, সেই দলের কথা আমরা একদম আলোচনার প্রথম দিকে শুনতে পেয়েছি। আমরা যেটা জানি যে কিছুদিন আগে শেষ যে মঞ্চ উপস্থাপন হয়েছে সেটি তুগলক। এই চিন্তা কেন, এই নাটকটা কেন, একটু যদি তুগলকের পরেও আমরা আরো একটি প্রযোজনা করেছি, সেই প্রযোজনার কথাও বলবো। ঘটনাচক্রে আজ প্যাশনেট পারফরমার্সের জন্মদিন। আমার থিয়েটারের দল প্যাশনেট পারফরমার্স পথ চলা শুরু করেছিল 22 আগস্ট 2016 থেকে, এবং শম্ভু মিত্রের ও দেবব্রত বিশ্বাস, আমাদের সময়কার দুই মনীষীর জন্মদিন 22 আগস্ট, সেই দিনেই আমরা আমাদের পথ চলা শুরু করেছিলাম। আমরা আমাদের প্রথম প্রযোজনা তৈরি করেছিলাম কাশ্মীরে সংঘ পরিবারের রাজনীতির ছায়া কিভাবে বিপদকে ঘনিয়ে তুলছে সেই বিষয় নিয়ে ফাইজাল। তারপরের পূর্ণাঙ্গ প্রযোজনা আমাদের তুগলক। তুগলক করবার পেছনে মূলত দুটো কারণ ছিল। এক, এই যে আমরা বারবার কথাটা বলি, যেখানে শাসকের খামখেয়ালিপনা দেখি সেখানে আমরা বলি তুগলকি কারবার হচ্ছে, তুগলকি আচার আচরণ করছে। কিন্তু সত্যি কি আমরা জানি তুগলক কে এবং কাকে, কেন তুগলককে এইভাবে পোর্ট্রেট করা হয়, এইভাবে দেখানো হয়? যখন তুগলক নিয়ে পড়তে আরম্ভ করলাম, কর্নাটের স্ক্রিপ্ট ছাড়াও আনুষঙ্গিক অনেক তথ্য আমাদেরকে পড়তে হয়েছে, কারণে ওয়ার্কশপ করতে হয়েছে, তখন দেখলাম তুগলক তার সময়ে দাঁড়ানো একজন ব্যতিক্রমী মানুষ, যিনি তার চিন্তা তার থেকে অন্তত 20 বছর এগিয়ে চলত। এবং যখন এই 20 বছর এগিয়ে চলা একজন মানুষ তার সমকাল, তার সমসাময়িক কালে তার যারা সাঙ্গপাঙ্গ, তার যারা অনুচর, তার যারা সঙ্গী, তাদের কারোর কাছ থেকে সমর্থনটা পেলেন না, তার এগিয়ে যাওয়ার যে, তিনি রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে নিয়ে গেলেন। উদ্দেশ্য কি ছিল? যে দৌলতাবাদ ছিল হিন্দুদের শহর, সেখানে তার নতুন রাজধানী হবে হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক। তিনি তামার মুদ্রা প্রচলন করলেন। কেন না? রূপা ক্ষয়িষ্ণু ধাতু, নষ্ট হয়ে যায় রূপার কয়েনগুলো, আর রূপার খনিজ মানে রূপার পরিমাণও কমে আসছে, তাই তামা। তার প্রতিটি চিন্তার ভেতরে কিন্তু আগামী দিনের অসামান্য সমস্ত চিন্তার ভাঁজ তার চিন্তাগুলোর ভেতরে নিহিত ছিল। কিন্তু যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে একটা পর্যায়ের পরে তার আমিররা, ওমরাহরা, তার সভাসদরা কেউ এই পরিবর্তনগুলোকে নিতে পারলেন না। তারা মানে ঝুঁকিটায় ভয় পাচ্ছিলেন যে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের ক্ষমতা কি হবে, আমরা কোথায় দাঁড়াবো। ধর্মীয় প্রভুরা তার বিরুদ্ধে চলে গেলেন, আমিররা চলে গেলেন তার বিরুদ্ধে, ওমরাহরা চলে গেলেন তার বিরুদ্ধে, প্রাসাদ ষড়যন্ত্র করে তাকে মারবার, হত্যা করবার চেষ্টা করা হলো।
তখন তুগলাক হয়ে উঠলেন স্বেচ্ছাচারী। তিনি বুঝলেন, তিনি রুমির কবিতা পড়েছেন, তিনি প্লেটো পড়েছেন, সোক্রাতেস পড়েছেন, তিনি 18টা ভাষা জানতেন, অসামান্য সমস্ত পুস্তক রচনা করে গেছেন। তিনি বুঝতে পারলেন যে এই সময়টা তার অনুকূলে নয়। তখন তিনি হয়ে উঠলেন সমস্ত কিছুর প্রতি এক চরম বিদ্বেষ, যে বিদ্বেষে ঋত্বিক মাতাল হয়ে পড়ে থাকতেন, যে বিদ্বেষে সিস্টেমের দিকে ক্রোধ ঘৃণা ভরে আমরা মাঝে মাঝে চিৎকার করে বলে উঠি গোল্লায় যাক। সেই একই যন্ত্রণা থেকে তিনি এই ব্যবস্থার যেখানে যেখানে তিনি দেখেছেন অপূর্ণতা, যেখানে যেখানে দেখেছেন খামতিগুলো, যেখানে যেখানে দেখেছেন পশ্চাৎপদতা, সেগুলোকে নির্মম ভাবে ট্রিট করতে আরম্ভ করলেন। তার পরিকল্পনাগুলো তার সময়েরই তার রাজসভায় উপস্থিত বরণী, জিয়াউদ্দিন বরণী, তিনি ওই আমির ওমরাহদের মতের সঙ্গে মত মিলিয়ে তাকে পাগলা রাজা প্রমাণ করবার জন্য তার পরিকল্পনাগুলোকে এমন বিচিত্রভাবে সমালোচনা করতে আরম্ভ করলেন যে শেষ পর্যন্ত ইতিহাসে তিনি পাগলা রাজা বলেই কলঙ্কিত রয়ে গেলেন। আসলে তিনি কিন্তু একজন বিপ্লবী মানুষ। তাই আজকের শাসককে তুগলাক বলবার আগে, এই তাদের কাজ কারবারকে তুগলাকি জানানোর আগে আসল তুগলাক কে ছিলেন, কি করতে চেয়েছিলেন তিনি, তা জানানোটা খুব দরকার। তা না হলে এই ইতিহাসের ভুল মূল্যায়িত হওয়া একজন শাসক, তার তকমা নিয়ে আজকের তারিখের ইচ্ছাকৃতভাবে পথবিভ্রান্ত শাসকেরা রাজত্ব করে যাবেন, এটা চলতে পারে না। তাই তুগলাককে নির্বাচন করবার সময় আমরা প্রকৃত তুগলাককে দেখানোর চেষ্টা করেছি মানুষের কাছে, যাতে তারা বুঝতে পারেন ইতিহাসের কি অমূল্য আকর, সেগুলোকে সংঘবদ্ধ করে আমরা দেখানোর চেষ্টা করেছি যে একটা রেজিমেন্টেড হিস্ট্রি, একটা মানে কি বলবো সংঘের অনুকূলে লেখা ইতিহাস আর সংঘের স্রোতের বিপ্রতীপে গিয়ে লেখা ইতিহাস, দুইয়ের ধারা, মেইন স্ট্রিম ইতিহাস এবং তার বাইরের ইতিহাস, দুটোকে যদি পাশাপাশি রাখা যায় তাহলে তুগলাক নিঃসন্দেহে তার সময় একজন ব্যতিক্রমী মানুষ। তুগলাক আমরা তৈরি করবার পরে বাংলাদেশেও আমরা সেই শো করে এসেছি, আমাদের দেশেও বিভিন্ন জায়গায় সেই শো হয়েছে। গিরিশ মঞ্চে আমরা শো করেছি, নাট্যমেলাতে। কিন্তু সাম্প্রতিক যে প্রযোজনাটি তৈরি করেছি সেটি হচ্ছে রাজভোগ। এই নাটকটি মোহন মহর্ষির লেখা রাজা কি রসোই অবলম্বনে, এবং তাতে সংস্কৃত ভাষার 48 রকমের ছন্দকে আমরা ব্যবহার করেছি। গোটা নাটকটা ছন্দে ছন্দে বাঁধা, এবং তার গল্পটা এরকম যে এক রাজ্যের রানী অভিষেকের পরেই রাজভোগ খেতে গিয়ে মাংস পাওয়া যাচ্ছে না, রাজার রসই করেন কি, তখন রানীর রসই করেন কি, এক ব্রাহ্মণকে কেটে তার মাংস রান্না করে দিয়ে দেন ঘটনাচক্রে। এরপর থেকে রানীর নরমাংসের উপর স্বাদ জন্মায় এবং নরমাংস খাওয়ার জন্য উতলা হয়ে পড়েন, এবং তার জন্য নানা চক্রান্ত করে নানা মানুষকে মারা হতো, সামান্য সামান্য অপরাধে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হতো। এটাই হয়ে গেল তখন রাষ্ট্রীয় কালচার। কবিরা প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন, বিজ্ঞানীরা ভয় পাচ্ছেন, বুদ্ধিজীবীরা ভয় পাচ্ছেন, এবং যারাই প্রতিবাদ করছেন তাদেরই কারাদণ্ড এবং ফাঁসি হয়ে যাচ্ছে বা মৃত্যুদণ্ড হয়ে যাচ্ছে, এবং তার মাংস খেয়ে নিচ্ছে রানী। সেই সময় প্রতিবাদ করতে এগিয়ে এলো বেশ্যারা, একেবারে প্রান্তবাসী যারা, এবং তারা যেহেতু লাজ লজ্জার ধার ধরে না, প্রাণের ভয় নেই, অলরেডি এমন একটা মানে জীবন তারা বাঁচে যে জীবনে প্রতি তাদের কোনো মোহ নেই, আকর্ষণ নেই, তারা এসে প্রথম মানুষকে বোঝালো যে রানী নরখাদক হয়ে গেছে, তোমরা যদি এই রানীকে ক্ষমতা থেকে না সরাও তাহলে বড় বিপদ। এইবার মানুষ সংঘবদ্ধ হয় এবং রানীকে ক্ষমতা থেকে চ্যুত করে, তাকে জেলখানায় ভরে দেয়। সেই জেলখানাতে নরমাংসের লোভে রানী নিজেই নিজেকে চিবিয়ে খেয়ে ফেলে। এই হচ্ছে রাজভোগের কাহিনী আমরা যেভাবে সাজিয়েছিলাম। মূল কাহিনী মোহন মহর্ষির, কিন্তু সেই কাহিনী থেকে অনেকটা ডেভিয়েট করে আমরা রাজভোগকে তৈরি করেছি। কিন্তু যেহেতু গল্পের ছাঁদটা তার কাছ থেকে নেওয়া হয়েছে, তাই আমরা মোহন মহর্ষির কাছে কৃতজ্ঞতাই প্রকাশ করি। এইটা আমাদের সর্বশেষ প্রযোজনা, এবং এইটা নিয়ে আমরা বাংলাদেশে কক্সবাজার গেছি, চট্টগ্রাম গেছি, সাভারে শো হয়েছে, ময়মনসিংহতে শো হয়েছে, নানান জায়গায় আমরা এই প্রযোজনা নিয়ে ঘুরেছি। অনেক কিছু জানতে পারলাম আজ, অনেক কথা হলো, অনেক বিষয় উঠে এলো, এবং স্বাভাবিকভাবে যেটা আমাদের নিয়ম, সেই নিয়মটা ভাঙলো। কারণ আমরা সাধারণত 1 ঘন্টার মধ্যে অনুষ্ঠান শেষ করবার চেষ্টা করি, আজ সেখানে প্রায় দ্বিগুণ সময় ধরে আমরা অনুষ্ঠান করতে হলো, কারণ এছাড়া আর কোনো উপায় ছিল না। আজকে আমাদের সঙ্গে যিনি ছিলেন তিনি
ডক্টর অমিতাভ কাঞ্জিলাল এতটা সময় আমাদের সাথে ছিলেন, তার কর্মব্যস্ত সময়ের ভেতর থেকে এতটা সময় দিয়েছেন। আমি মানে তার কাছে কিছুটা ক্ষমা চেয়ে নেবো, কারণ তার সময় আমি অনেকটা না নিয়ে নিয়েছি। হয়তো তার অন্য কোনো কাজ ছিল, আমি হয়তো না না, তাকে এসব কোনো ব্যতিব্যস্ত ব্যাপার না। করেছি। আমি আর ফাঁকা হয়েই বসেছিলাম। আমরা শুনলাম বিশিষ্ট অধ্যাপক, গবেষক, প্রাবন্ধিক, নাট্য ব্যক্তিত্ব ডক্টর অমিতাভ কাঞ্জিলাল, তার কথা আমরা শুনলাম। তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। অন্য টিভির পর্দায় এতক্ষণ ধরে এক অন্য রকম ভাবে তাকে আমরা পেয়েছি, সেই জন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। অমিতাভ, ধন্যবাদ অন্য ধন্যবাদ। টিভির সমস্ত দর্শকদের। অন্য টিভির সাথে থাকুন। আক্ষরিক অর্থেই একটি অন্য স্বর উঠে আসছে এই প্রতিকূল পরিস্থিতিতে, যখন সবকিছুই শেষ পর্যন্ত গা জোয়ারি আর গা ভাসানো, সেখানে একটা বিপরীত ঋজু কণ্ঠস্বর অন্য টিভির মাধ্যমে সংক্রমিত হচ্ছে। এই সংক্রমণ ছড়িয়ে পড়ুক আমাদের চেতনায়। যে চেতনায় বলিয়ান হয়ে যাদবপুরে বামপন্থী ছাত্র যুবরা লাগাতার শ্রমজীবী ক্যান্টিন চালাচ্ছেন, যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে গ্রামে গঞ্জে পথে প্রান্তরে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন বামপন্থী ছাত্র যুবরাই, দরকারে মানুষের পাশে আসেন সরকারে না থাকলেও, সেই একই চেতনাকে আরো ব্যাপকতর ভাবে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার কাজ করছে অন্য টিভি। সকলে থাকুন অন্য টিভির সাথে, দেখুন এর নিয়মিত সম্প্রচার। সমস্ত অনুষ্ঠানগুলি নিঃসন্দেহে গুণগতভাবে এক অন্য জীবনযাত্রার কথা, অন্য চেতনার কথা বলে, যে চেতনা এই সময়ে সঙ্গবদ্ধ সমৃদ্ধ হওয়াটা একান্ত জরুরি বলে মনে করি। যারা এতক্ষণ আমাদের সঙ্গে থেকেছেন তাদের প্রত্যেকের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং অসামান্যভাবে এই অনুষ্ঠান পরিচালনা করেছেন অঙ্কিত ভাই, আমার বন্ধু, আমার কমরেড, আমার অনুজ। তাকে আমার অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা। অন্য টিভির আগামী কার্যক্রমগুলোর দিকে তাকিয়ে থাকবো। অসংখ্য 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 ধন্যবাদ। আমার কথা তিনিই বলেছেন। সকল দর্শকবৃন্দকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই। আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আজ হয়তো একটু মনক্ষুণ্ণ হয়েছেন, কারণ আপনাদের কারো কথা আমরা বলতে পারিনি, আপনাদের কোনো কমেন্ট আমরা নিতে পারিনি। ক্ষমা করবেন আমাকে, বিশ্বাস করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন, এবং পরবর্তী দিনগুলোতেও এইভাবে আপনারা আমাদের সাথে থাকবেন। সাথে থাকুন, দেখতে থাকুন অন্য টিভি। দেখা হবে, কথা হবে আবার। বিদায়, শুভরাত্রি, ভালো থাকবেন।